দিস ইজ দ্য সাউথ স্পিকিং ব্যাক। স্টোরির ভিতরে জমি নিয়ে কথা আছে, যে করাইলে মানুষজন কেন ময়লা ফেলে হইলেও জমি, মানে লেকের মধ্যে ভরাট করেও কেন সে জমি লাগবে তার। আমরা একই শহরে এত ডিসপ্যারিটি। গান যখন লিখতেছে আব্বাসউদ্দিন, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকল দরিয়া, এটা কিন্তু একটা অন্টোলজিক্যাল, এটা একটা প্রপোজিশন। মানে আপনি না এখানে ইংল্যান্ডের ধরেন নদী 20 ফিট দুই পাশে বাঁধানো, ওর কনসেপ্ট অফ রিভার আর আমার কনসেপ্ট অফ রিভার ওয়াইডলি ডিফারেন্ট। বারবার আপনি বলছেন হেজেমনি মানবো না, এটা ইউ নিড টুলস অ্যান্ড থিওরিজ আর টুলস। স্থাপত্যের সাথে ইনসাফের সম্পর্ক নিয়ে আমরা আপনার বেশ কিছু আলাপ দেখেছি। কঙ্গোতে মাইনে ছোট ছোট বাচ্চা ছেলে স্লেভের মতন ইউজ করতেছে ওই কপারটা উঠাইতে। সো দ্য মোমেন্ট দ্যাট ইউর হোল্ডিং অ্যান আইফোন, ইউ আর হোল্ডিং এ লিটল বিট অফ দ্যাট ইনজাস্টিস। ও চাঁদপুর শহর নিয়েও চিন্তা করবে, ঢাকা নিয়েও চিন্তা করবে। আপনার তাকে একটা কনশাস আরবান সিটিজেন তৈরি করতে হবে, কারণ আমি হইতে চাই। সম্প্রতি যে নভেম্বরে যে দুর্ঘটনাটা হলো, অগ্নিকাণ্ডটা হলো, এরকম যে কোনো ক্রাইসিসে আমাদের প্রথম চিন্তা আসে এভিকশন। সো এভিকশন থেকে বের হয়ে কিভাবে আমরা ইনক্রিমেন্টাল আপগ্রেডিংয়ে যাব, এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কিভাবে সম্ভব? তো আমরা বললাম যে আচ্ছা শহরটা কারো বাপের না, যদি শহরটা কারো বাপের না হয় তাহলে আসলে কার? তারপর আমরা একটা ক্যাম্পেইন করলাম, পিপল আর সো কাইন্ড। প্রিয় দর্শক, শুভেচ্ছা। ফাইন লাইনের নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও নানা বিষয়াবলী নিয়ে। আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি ফাহমিদা হক সাইমা। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর তানজিল শফিক, যিনি একই সাথে একজন আরবান ডিজাইনার, রিসার্চার এবং বর্তমানে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইউনিভার্সিটি অফ শেফিল্ডের স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ল্যান্ডস্কেপে। তার কাজের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো আর্কিটেকচার অ্যাজ ইনসাফ। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো তার কাজ, প্রজেক্ট, আইডিয়া এবং কাজের পেছনের অনুপ্রেরণা নিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, আপনি ব্যস্ত সময়ের মধ্যে আসলে সময় দিয়েছেন। তো আজকে আমাদের আপনার কাছে মূলত আপনার কাজ এবং এক্সপার্টিস নিয়েই প্রশ্ন। তো শুরুতে আপনার জার্নিটা শুনতে চাই, যে আপনি পড়াশোনা থেকে এই যে একাডেমিয়াতে আসলেন, গবেষণায় জড়িত আছেন, এটার অনুপ্রেরণাটা কোথায়, বা এই পার্টিকুলার এই সাবজেক্টই কেন? সো এটা হচ্ছে এখন আমাদের একাডেমিক রিসার্চে পজিশনালিটি স্টেটমেন্ট দিতে বলে প্রথমে। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ইওর ট্র্যাজেক্টরি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমার ব্যাচেলার্স আর্কিটেকচারে করা ব্র্যাক ইউনিভার্সিটিতে। তো আমরা যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে পড়ছি তখন থেকেই আমরা, যেহেতু ব্র্যাক একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর্কিটেকচার স্টুডেন্টদের একটা এক্সপোজার হয় ব্র্যাকের বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সাথে। তো আমাদেরও সেরকম কিছু এক্সপোজার হয়েছিল। সো দ্য ফার্স্ট টাইম দ্যাট আই রিমেম্বার দ্যাট আই ওয়াজ ইন করাইল স্লাম, যেটা আমাদের ঢাকার সবচেয়ে বড় ইনফর্মাল সেটেলমেন্ট। তো ওইটা 2007-08 সালের দিকেই আমাদের এক টিচার নিয়ে গেছিলেন। সো তখন থেকে আসলে আমরা একই শহরে এত ডিসপ্যারিটি, যেখানে আমি খুব প্রিভিলেজ পজিশনে সরকার, মানে কলোনি আব্বা কাজ করতেন সরকারি অফিসে। সো ডিসপ্যারিটিটা এবং খুব প্রকটভাবেই চোখে পড়েছে। একটা জিনিস আমাদের স্থাপত্যের শেখানো হয় যে, বা খুব যে ইচ্ছা করে শেখানো হয় তা না, বাট আমরা যেহেতু খুব মডার্নিস্ট আর্কিটেকচারে এখনও আটকে আছি, তো আমাদের 5 বছরের শিক্ষায় 4th ইয়ারে হাউজিং শেখানো হয়। যে তো হাউজিংয়ের সময় আমরা চিন্তা করি যে পুরো জায়গাটা, এলাকা ক্লিন থাকবে, সব ওখানে আমরা বিল্ডিং করব। সো আসলে বস্তির মানুষের জন্য চিন্তাটা ওরকমই, যে এরা উটকো ঝামেলা শহরে, সো এটা যদি একদম সহজে ক্লিন হতো। তো আমার তখন থেকে মনে হয়েছে যে এই ন্যারেটিভটার মধ্যে সামথিং ইজ রং। কারণ আমি তো ওখানে যে দেখি যে মানুষ নিজের একটা শহর তৈরি করতে পারছে। হ্যাঁ, অবশ্যই এটা রোমান্টিসাইজ করছি না, বাট মানুষ পারছে। তো তখন থেকে আমার আসলে এই আরবান ডেভেলপমেন্ট বা পার্টিকুলারলি ইনফর্মাল সেটেলমেন্ট নিয়ে কাজ করার একটা সুপ্ত ইচ্ছা ছিল। তারপরে পড়াশোনার খাতিরে আমেরিকাতে ছিলাম, মাস্টার্স করেছি আরবানিজমে। তারপরে কিছুদিন ইউনিভার্সিটি অফ আরকানসাসে আমি পড়িয়েছি। তারপরে ওখান থেকে পিএইচডি করতে গেলাম অস্ট্রেলিয়াতে, ইউনিভার্সিটি অফ মেলবোর্নে। তো ওখানে আমার পিএইচডি টপিক এই আমাদের ঢাকা শহরের এই করাইল নিয়েই। তো ওখানে পিএইচডি শেষ করে তারপরে কোভিডের পরে এখন
এখন অধ্যাপনা করছি ইউনিভার্সিটি অফ শেফিল্ডে 2021 সাল থেকে। আপনি যতগুলো কাজ করেছেন, আপনার যদি একটা পিক করতে হয় সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ, কোন দুটোকে পিক করবেন? সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা আসলে মানে একটাই আমি বলবো, সেটা হচ্ছে যে আমি আমার পিএইচডির যে থিসিস সেটার থেকে সেটা লেখার পরে আমি সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি সেখান থেকে একটা বই লিখেছি, যেটা এবার নাম সিটি অফ ডিজায়ার। বইটার গল্পটা এরকম, আমি যখন করাইলে অনেক দিন ফিল্ড ওয়ার্ক করলাম, মানুষজনের সাথে কথা বললাম, সব ইন্টারভিউ ফিল্ড ওয়ার্কের পরে ধরনের এথনোগ্রাফি বলতে পারেন, আরবান এথনোগ্রাফি। তারপর আমি আসলে স্পন্টেনিয়াসলি আমার কাছে অনেকগুলো খুব ইন্টারেস্টিং টপিক মনে হয়েছিল, যে এই মানুষগুলোকে বোঝার জন্য, এই শহর, এই স্থাপত্য, এই আরবানিজম বোঝার জন্য আমি 40,000 ওয়ার্ডের একটা এরকম অনেকগুলো গল্পের মতন করে লিখে এটা জমা দিয়েছিলাম সেকেন্ড ইয়ার পিএইচডি। এবং তখন আমাকে পিএইচডি কমিটি বলেছিল যে এটা তো একাডেমিক রাইটিং হয়নি, সো এটা ওরা আর কি কিছুটা যোগ করেই বলছিল যে এটা পরে পাবলিশ করো, বাট নট অ্যাজ এ থিসিস। সো আমাকে একদম বেঁধে দিছে যে দেখি 1 মাসের মধ্যে একটা চ্যাপ্টার লিখতে পারো কিনা এরকম। সো এটা ব্যাক বার্নারে ছিল। এরপরে আমি আমার পিএইচডি থিসিস জমা দিয়ে আলহামদুলিল্লাহ দ্যাট আই রিটার্ন ব্যাক টু দ্যাট অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, এবং ওইটা থেকে আমার বইটা লেখা হয়েছে। এটা কেন চ্যালেঞ্জিং বলছি, কারণ হচ্ছে কাজ করতে গেলেই প্রতিটা সেক্টরে বোঝা যায় যে প্রতিটা সেক্টরে কিছু নর্মস তৈরি হয়ে আছে, যেটাকে আমরা কখনো কোয়েশ্চেন করি না। আমরা কখনো অন্যরকম কেন হতে পারবে না, তো মানে নলেজ প্রোডাকশনে একরকম ভাবে হতে হবে। বা তুমি আরবান ডিজাইনার, তুমি কিন্তু আবার সোশিওলজি নিয়ে কথা বললো না, একটা ধরাবাঁধা নিয়ম। আমরা তো আরবান ডিজাইনার, তো সেই জিনিসটাকে ব্রেক করতে পারা আমি বলবো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং। এবং এটা আমার এটা পার্টিকুলারলি একই সাথে এই জন্যই আমি এটা আমার মানে বলবো যে একই সাথে ইটস মোস্ট চ্যালেঞ্জিং, বাট অলসো আই এনজয়েড ইট দ্য মোস্ট। কারণ আমি বুঝতে পারছি যে সোশিওলজিস্ট জানে না আসলে আর্কিটেকচারের ব্যাপারে, আর্কিটেক্ট জানে না সোশিওলজিক্যাল একটা ফিনোমেনন। তো এই শহরে আমরা এইভাবেই ডিসিপ্লিনড হইলাম, এই ডিসিপ্লিন থেকে আমার আরবান প্ল্যানার আসলে বুঝে না যে ওই গ্রামের মানুষটা আসছে মাত্র, ওর কি দুঃখ কষ্ট, কারণ ও বুঝে শুধু প্ল্যানিং এর রেগুলেশন এর এটা। তো মানে এই জন্যই সবাই তার জায়গায় ঠিক, কিন্তু যেহেতু বৃহত্তর পিকচারটা দেখতে পাচ্ছে না, আমাদের এই ডিসিপ্লিন ওয়াইজ একটা সাইলো ভাবে চিন্তা করার, এটাকে ব্রেক করে এটা কি রেলেভেন্ট কিনা বা অন্যভাবেও এটাকে ক্রস কাটিং ভাবে দেখা যায় কিনা, এটা আসলে বইয়ের একটা পার্টিকুলার এজেন্ডা ছিল, যে এইভাবে দেখা যায় কিনা। আর দ্বিতীয়ত আমার বইয়ের যখন এটা পাবলিকেশন হাউস থেকে এটাকে রিভিউ করতে পাঠিয়েছে, তো একজন রিভিউয়ার কমেন্ট করেছে যে বলেছে যে পার্টিকুলারলি কমেন্ট এরকম ছিল যে তুমি ইংলিশে লিখছো বাট তুমি ইংলিশে লিখো নাই। কারণ ও বলছে যে ইউ আর ইউজিং ইংলিশ বাট দ্য টোনালিটি, দিস ইজ নট হাউ উই ইউজ ইংলিশ। কারণ দ্যাটস ট্রু, কারণ আমি তো এমনভাবে লিখছি যে এটা তো আমার কাছে ওই করাইলের একটা মসজিদের ছাদে বসে আমি যার সাথে আড্ডা দিচ্ছি, মনে হচ্ছে যে আমি ওর সাথে যেভাবে কথা বলবো আমি এভাবে লিখছি, বাট আই রোট ইট ইন ইংলিশ। সো এটা এখন দুইভাবে ইন্টারপ্রিটেশন হয়, ইংলিশের একটা ডিকলোনাইজেশন হয়েছে। দ্যাট ইজ, এটা আমি একদম পার্টিকুলারলি আমি বলছি যে দিস ইজ দ্য সাউথ স্পিকিং ব্যাক, এন্ড দ্যাটস ওকে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সাউদার্ন ভয়েসটা একটু ডিফারেন্ট, এন্ড ইউনো এটা তোমার কাছে অকওয়ার্ড লাগতে পারে, বাট ধরেন আমার একটা স্টোরির ভিতরে জমি নিয়ে কথা আছে, যে করাইলে মানুষজন কেন ময়লা ফেলে হইলেও জমি, মানে লেকের মধ্যে ভরাট করেও কেন সে জমি লাগবে তার, তো ওইটা নিয়ে ওইটা এক্সপ্লেন করতে যে আমি ধরেন 2 বিঘা জমির 3-4টা পংক্তি ইউজ করছি, যে এত ফাউন্ডেশনাল আমাদের ডিজায়ার ফর জমি, যে মনে হয় যে এটা আমাকে একটা গ্রাউন্ড দেয়, আমার মানে অন্টোলজিক্যালি আমাকে যে আমি এক্সিস্ট করি, এটা মানে জমি না থাকলে, প্রাইভেট প্রপার্টি না থাকলে অ্যাজ ইফ আমি এক্সিস্ট করি না, ভ্যালিডেট করে সামহাউ। এই টাইপের ধরেন এই যে ধরেন একটা রবীন্দ্রনাথের একটা পংক্তি নিয়ে আসলাম একটা আরবান ডিজাইনের বইয়ের ভিতরে, এই ধরনের কিছু ডিকলোনিয়াল স্টেপস আছে, বাট এটা আর কি খুব বড় করে বলার কিছু না, এটা একটা এক্সপেরিমেন্টেশন ছিল। সো এটা আমার কাছে আর কি খুব চ্যালেঞ্জিং, বাট অফকোর্স ভেরি রিওয়ার্ডিং অ্যাজ ওয়েল।
আর যেহেতু বইটা পাবলিশ হয়ে গেছে এখন বলতে পারছি। এটা আমি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ। সো লুক ফরওয়ার্ড টু রিডিং ইট। এবার যদি আপনার কাছে একটু জানতে চাই যে একাডেমিক কাজ, সোশ্যাল অ্যাক্টিভিজম এবং প্ল্যানিং প্র্যাকটিস, যেটা নিয়ে আপনি কথা বলছিলেন, এই তিনটার সংযোগস্থলে একজন মডার্ন ডের আর্কিটেক্টকে বা ডিজাইনারকে আপনি ঠিক কোন লেন্স থেকে দেখেন? এইখানে আমার মনে হয় যে এক ধরনের ডিকলোনাইজেশন অলরেডি আমার মনে হয় মানুষের মানসপটে এটা হয়ে গেছে। এটা আমি যখন মেলবোর্নে পিএইচডি করছি এবং পড়াচ্ছি তখন ওখানে একজন টিচার ছিলেন, উনি বলছেন যে উনি 3 দিন মেলবোর্নে পড়ান, একদিন উনি হচ্ছেন ওনার নিজের ডিজাইন প্র্যাকটিস আছেন এবং একদিন উনি ট্যুর গাইড মেলবোর্ন সিটিতে। কারণ হিজ পয়েন্ট ওয়াজ ডাউন দ্য লাইন ইট উইল বি ভেরি রিয়েলি বোরিং টু ডু দ্যাট ওয়ান থিং, বিকজ ওই যে ট্যুর গাইড হিসাবে আমি যে এক্সপিরিয়েন্সটা পাই ওইটা আমার টিচিং হেল্প করে। কারণ ইটস অল লাইক ডিফারেন্ট ওয়েজ অফ বিইং না। আমি সো এই যে ডিফারেন্ট হ্যাটস পরা, এইটা একটা আরেকটাকে এনরিচ করে। সো যে আর্কিটেক্ট ডিজাইনার সে যদি বছরে 4-5 দিন মানুষের জন্য অ্যাক্টিভিজম করে, মানুষকে যে বুঝায়, স্কুলে যে বাচ্চাদেরকে বুঝায় যে এভাবে শহর আরো ভালো হতে পারে, ফ্রিতে প্রোবোনো, এই এক্সপিরিয়েন্সটা তাকে এনরিচ করবে। আবার ওই বাচ্চাটা ছোটবেলা থেকে বুঝবে যে আমাদের এই স্থাপত্য কেন ইম্পর্টেন্ট, এটার সাথে এটা। তো আমার কাছে মনে হয় যে আমি ওইভাবেই দেখি যে এটা একটা খুব সিনার্জিস্টিক, একটার সাথে একটা কানেক্টেড হেল্প করে, মানে মিনিমাম হলেও ক্ষতি করে না। সো যেহেতু ক্ষতি করে না, দেয়ার আর পটেনশিয়াল বেনিফিটস অলওয়েজ অফ ওয়ারিং দিস ডিফারেন্ট হ্যাটস, বিকজ ইউ লার্ন সো মাচ ফ্রম ইচ। আর একটা জিনিস যখন মানুষ বেশি ভালো হয়ে যায়, আই থিঙ্ক ইট ব্রিডস আ সর্ট অফ এপিস্টেমিক অ্যারোগেন্স। কারণ তখন মনে হয় যে আমি এটা এত ভালো, আমি এত, ও যখনই একটা অন্য ডোমেনে যায় তখনই আসলে ও বুঝে যে আমি তো এটাতে এত ভালো না। সো এক ধরনের হাম্বলিং, এটা এই এপিস্টেমিক হিউমিলিটিটা, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ সো কমপ্লেক্স দ্যাট উইল নেভার রিয়েলি নো অল দ্য ডিটেলস অ্যাবাউট অল দ্য থিংস, এইটা মানুষকে আর কি মানে এক ধরনের এই হাম্বলনেসটা, আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, no matter whether you are a designer, no matter if you are teaching, no matter you are কারণ এই হাম্বলনেসটা লাগবে। কারণ আপনি কিন্তু এখন একটা এমন মোমেন্টে দাঁড়ায় আছেন যে আপনি গত 400 বছরের কলোনিয়াল মডার্নিটিকে আপনার তার এগেনস্টে যে আপনাকে বলতে হবে যে তুমি প্রচন্ড অ্যারোগেন্ট ছিলা, তুমি কলোনাইজ করছো নোয়িং দ্যাট ইউ আর ডুইং গুড, তুমি অস্ট্রেলিয়াতে যে এত মানুষ মারছো, তুমি বলতেছো সিভিলাইজ করতেছো, তুমি কানাডা যেতে করছো, তুমি এখানে এসে এক্সট্রাক্ট করছো, এই সবগুলোর পিছে কিন্তু তাদের এক ধরনের মানে কি বলবো এপিস্টেমিক একটা স্ট্রাকচার আছে, এটা তারা র্যান্ডমলি করে নাই। আপনি যদি এটাকে কাউন্টার দিতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ মানে এটা ওয়ান লেভেল আপ থেকে আপনাকে বলতে হবে দ্যাট আই এম কাউন্টারিং ইট উইথ সাচ অ্যান এপিস্টেমিক হাম্বলনেস। সো এই জন্য এইটা আর কি আমার কাছে খুব ফাউন্ডেশনাল। যদিও এই টাইপের কথাগুলো আর কি কোনোদিনও ডিজাইনাররা বলবে না, কেউ বলবে না, তাদেরকে শেখানো হবে যে তুমি এখন এটা ডিজাইন করতে পারো, সব পারবা, তুমি একটা জিনিস ডিজাইন শিখছো মানে এখন তুমি হসপিটালও পারবা, খুবই মনোসেন্ট্রিক ভাবে। তো এখন ধরেন একটা জাস্ট এক্সাম্পল, আপনি যদি হসপিটাল ডিজাইন 5 বছর আর্কিটেকচার পরে আপনি বাসায় বসে ডিজাইন করে ফেলতেছেন, আপনি যদি এটা শেখানো হয় যে আপনি সব ডিজাইন করতে পারবেন, তাহলে আপনার না আর জানার আগ্রহ থাকবে না। আপনি যদি বুঝেন যে আচ্ছা তাহলে আমি দেখি তো একজন সোশিওলজিস্ট কিভাবে হসপিটালকে দেখে, তখন আপনি কিন্তু তখন চলে যাবেন কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে, ওখানে যে আপনি ডিজাইনার হিসেবে যাবেন না, আপনি হয়তো যে ওখানে বসে থাকবেন, দেখবেন যে স্ট্রেচারগুলো যখন আনে তখন এই প্রবলেম হয়, এত দালাল, তখন আপনি কিন্তু ডিজাইনের সময় আপনি বলবেন যে দালাল তো সরাইতে পারবো না, ওই জায়গার দালালের স্পেসটা বাড়ায় দেই যাতে বৃষ্টির সময় সবাই অ্যাটলিস্ট না ভিজে যায়। কিন্তু এটা আপনি ঢাকায় বসে ডিজাইন করলে কোনোদিনও আপনি এখানে হ্যাঁ এটা তো সুন্দর লাগতেছে, এটা ভালো লাগতেছে, ডিজাইন পাঠিয়ে দিলেন। সো এটা একটা কমপ্লিটলি শিফটিং দ্য ওয়ে দ্যাট উই থিঙ্ক অফ এভরিথিং। আমরা এখন ঠিক ওই পয়েন্টে আছি, মানে গ্লোবাল সর্ট অফ নলেজ ডিসকোর্সে। সো দ্যাটস ভাবনার পরিসরটা বিস্তৃত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই কথার প্রসঙ্গ ধরেই আপনার একটা কাজ আছে জল ও জমিনের ভাবনা, এটা নিয়ে একটু জানতে চাই, এটার পেছনের গল্পটা প্লাস এটাতে কি করার চিন্তা। জল ও জমিনের ভাবনাটা হচ্ছে এভাবে চিন্তা করে দেখতে পারেন। তো এটার ইংলিশের নামটা হচ্ছে 1000 ওয়েটল্যান্ডস। আমি এটা আসলে প্রাইমারিলি ইংলিশে লিখছি,
এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আমার একটা ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উনি হচ্ছে প্রফেসর অফ গ্লোবাল এনভায়রনমেন্টাল থট নাম মার্টিন সাভরানস্কি। আগে ইউনিভার্সিটি অফ লন্ডনে ছিলেন, এখন ইউনিভার্সিটি অফ বাথে পড়ান। তো উনি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে প্লুরিভার্স নিয়ে, যে আমাদের দুনিয়াটা যে আসলে একটা এটা দুনিয়া নিয়ে না। প্রশ্ন করব আপনাকে আচ্ছা, একটু এটাতে পরে। যাবো পরে। বাট যেহেতু মার্টিন এবং ওনার সাথে আরো কয়েকজন মিলে লন্ডনে এবং অ্যাক্রস ইউকে তারা একটা নতুন সেন্টার খুলেছে, সেটার নাম ইনস্টিটিউট অফ কন্টেম্পোরারি ক্রিটিক্যাল থট। কারণ তারা বলছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ তারা বলছে যে ইউনিভার্সিটি এত সাইলোড যে আমি আসলে অন্য আরেক ডিসিপ্লিনের সাথে কথা বলার যে স্পেসটা এটা লিমিটেড, কারণ আমরা বাউন্ড ইন আওয়ার ট্রেডিশনাল স্ট্রাকচার্স। সো দিস because I was in conversation with them, so they invited a lot of us, যারা একটা গ্রুপ ইমেলে পাঠাইছে যে if you want to publish anything with us, get in touch. So as with most things in my life, it's just very spontaneous. আমার মনে হয়েছে যে এখন যেহেতু ঢাকা শহরে আমি আরবান ওয়েটল্যান্ড নিয়ে কাজ করছি, সো ওয়েটল্যান্ড নিয়ে আমি অনেক যেহেতু এখন পড়া হচ্ছে বা ওয়েটল্যান্ডের এক্সপিরিয়েন্স, এখানে বলতেই হবে যে এখন ওয়েটল্যান্ডে আমরা কাজ করছি। করাইলের এই কোট আনকোট বস্তির মানুষজন যারা এই ওয়েটল্যান্ডের মধ্যে 40 বছর আগে সাঁতার কাটতো, এই ওয়েটল্যান্ডের তাদের কত ভালো ভালো এক্সপিরিয়েন্স, তারা নিজেরা অথবা তাদের বংশধররা যারা এখনো করে থাকেন, ওনারা অনেকেই এখানে সবজি চাষ করেন এখানে লেকের পাড়ে। তো ওনাদের সাথে আমরা এই ওয়েটল্যান্ডটাকে কিভাবে রিস্টোর করা যায়, রিভাইভ করা যায়, আমাদের এখন গবেষণার প্রজেক্ট চলছে। এই গবেষণার মূল লক্ষ্যটা হচ্ছে একটা লোকাল মডেল ডেভেলপ করা, যে আমাদের ওয়েটল্যান্ডগুলো যে নষ্ট হয়ে গেছে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। তো সেই কাজটা শুনতে মনে হচ্ছে যে একটু টেকনিক্যাল, তো এটা আসলে এখন আমরা ফিলোসফির জায়গা কই। তো ওই ফিলোসফির জায়গাটা তৈরি করার জন্যই এই জল ও জমিনের ভাবনা, সেটা ওইখান থেকে ইন্সপায়ার্ড, তাদের সাথে কাজ করতে করতে। এটা হচ্ছে এরকম যে আমাদের তো একটা লম্বা সিভিলাইজেশনাল হিস্ট্রি অফ এ পার্টিকুলার জিওগ্রাফি। এইভাবে বললে ইজি, এটা থিওরিটিক্যাল না, এটা যে কেউ বুঝবে। যে ক্যামেরার পিছে যে ভাইয়া আছে দাঁড়ায়, আই এম টকিং থ্রু দ্য ফোর্থ ওয়াল না, ওই ভাইয়াও বুঝবে। গান যখন লিখতেছে আব্বাসউদ্দিন, আমায় ভাষায় লিরে আমায় ডুবাই লিরে অকল দৌড়িয়ে, এটা কিন্তু একটা অন্টোলজিক্যাল, এটা একটা প্রপোজিশন। আপনি না এখানে ইংল্যান্ডের ধরেন নদী 20 ফিট দুই পাশে বাঁধানো, ওর কনসেপ্ট অফ রিভার আর আমার কনসেপ্ট অফ রিভার ওয়াইডলি ডিফারেন্ট। মনসুনের পুরা একদম ভর বর্ষায় 10 কিলোমিটার আপনার ধরেন উইথ, আমি তো দেখতে পাচ্ছি না যে রিভারের এন্ডিং কোথায়, দেখা যাবে না, এন্ড আপনি এটার ভিতরে যাচ্ছেন। তার আপনি রিয়ালিটিকে যেভাবে দেখতেছেন, তার এটা অবশ্যই ডিফারেন্ট হবে, আপনার অন্টোলজি ডিফারেন্ট হবে। সো আপনি তো এক ধরনের এটাকে স্পিরিচুয়াল, ফেথ, অন্য যে কোনো ভাবে বলতে পারেন, পোস্ট সেকুলার, ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ ফ্রেম ইট, দেয়ার ইজ সামথিং অন্টোলজিক্যালি ডিফারেন্ট অফ বিইং দেয়ার ইন দ্যাট ডেল্টাইক কন্ডিশন, যেটা আবার শীতকালে শুকায় গেল। এখন বুঝেন যে এটা হচ্ছে একটা অলমোস্ট লাইক ইট ক্যান বি টু থিংস অ্যাট ওয়ান্স, ইটস অলওয়েজ টু থিংস অ্যাট ওয়ান্স না। ওই শুকায় যাওয়াটা তো ওই মোমেন্টে এক্সিস্ট করে, রাইট? আবার ভরপুর মৌসুমটাও এক্সিস্ট করে। এক্স্যাক্টলি। তখন আপনি যখন এত র্যাডিক্যাল শিফট যখন একটা মানুষকে নিতে হয়, দে কাম আপ উইথ এ সিস্টেম অফ থট, যেখানে এই র্যাডিক্যাল থটগুলা বা এই যে ওয়েটল্যান্ডকে নিয়ে বা ভেজা মাটির গল্প এভাবে চিন্তা করতে পারেন, অথবা জল ও আমাদের যে জমিনের গল্প, সেইটাকে ইউজ করে অ্যাজ এ সর্ট অফ ফিলোসফিক্যাল গ্রাউন্ড আমরা এখন পুরো দুনিয়াকে কিভাবে চিন্তা করতে পারি। ক্যাপিটালিজম নিয়ে আমরা এখন একটা লেখা লিখতেছি, তো ওইটা আমরা ওয়েটল্যান্ড থট দিয়ে দেখতেছি। তো এটা হচ্ছে এরকম, এটা এক্সপেরিমেন্টাল, প্রত্যেক মাসে একটা করে লেখা আমরা করতেছি। ফার্স্ট স্টেপটা ছিল যে ইট ওয়াজ অ্যান ইনভাইটেশন, এটা ছিল ইংলিশে ছিল লেট আস বি ওয়েট, কারণ আমরা ড্রাই মডার্নিটির এগেনস্টে এক ধরনের একটা ওয়েটনেস নিয়ে বলতেছি, যেখানে জিনিসগুলো এত রেগুলেশন রুলস এত কাটছে, এত স্ট্রিক্ট না, যেখানে জিনিসগুলো একটার সাথে একটা মিলে যাচ্ছে। এখন দেখেন আমাদের দেশে কি হয়, আপনি চায়ের দোকানে যায় রংপুরে বসছেন, ওখানে এখন একটা কথা হচ্ছে, আপনি একটা ওয়েস্টার্ন খুব কি বলবো ওয়েস্টার্ন বা ইভেন যারা ধরেন মোর ডিবেট সেন্সে আপনি কথা বলতেছে, আপনি কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন এভাবে না, এটা মনে হয় যে আইডিয়াল।
এটা কিন্তু আসলে বাংলাদেশের কনটেক্সট চিন্তা করেন এটা হবে না। এটা কি হবে, চাচারা এটা নিয়ে কথা বলতেছে, আপনি একটু বুঝলেন যে এখানের ভাইব এরকম, তখন আপনি একটু তাল দিলেন, মনে হবে যে আপনিও এই টিমেই, কিন্তু চাচা জানে না যে আপনি অন্য টিমের। এই যে এক ধরনের পোরাসনেস, এটা একটা পোরাসিটি, যে এটা থিংস ক্যান বি টু থিংস এট ওয়ান্স, আই এম নট শিওর ইয়েট, আই এম ওপেন টু লিসনিং টু ইউ। চাচার কথা শুনতে শুনতে আপনি পল্টায়ও যেতে পারেন, অরিজিনালি আপনি হয়তো এটা এরকম চিন্তা করেন। এইটা all I'm saying is this is a foundationally different way of thinking than Western traditional বা যেই মডার্নিটির যেই ড্রাইনেস, একটা স্ট্রিক্টনেস, এটা হচ্ছে চ্যালেঞ্জ করছেন। এটা we think it that needs to be challenged, মানে theoretically you need, আপনি একটা বারবার আপনি বলছেন হেজেমনি মানবো না, এটা you need tools and theories are tools. আমার পিএইচডি স্টুডেন্ট একটা সুন্দর কথা বলছিল যে theories are the most practical thing in the world. এটা হচ্ছে এরকম যে আপনি যখন একটা ওয়ালে পেন্টিং লাগান, মানে আপনি যখন পেরেকটা পুঁতেন, হাতুড়িটাকে আপনি পাশে রেখে দেন, হাতুড়িটা হচ্ছে থিওরি। সুতরাং হাতুড়িটা তো আমার দেখার দরকার না, আমার তো বারবার কোট করতে হবে না যে আমি ওই ফিলোসফার পড়ছি, আমি এই ফিলোসফার ইউজ করতেছি। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। আপনি যদি ফিলোসফিক্যালি নতুন একটা পেজ উল্টাইতে পারেন, আপনার কথাতে এটা চলে আসবে। মানুষ আপনাকে এসে পরে জিজ্ঞেস করতে পারে যে এটা ভাই আপনি কিভাবে চিন্তা করলেন, বাট এটা তো উই ডোন্ট নিড টু, কারণ আমরা তো একাডেমিক পেপার লিখতে বসি নাই, আমাদের নতুন চিন্তা দরকার। আপনি লুক এট দ্য ওয়ার্ল্ড, আপনি পুরো ওয়ার্ল্ডেই তো মানে কোন জায়গায় আপনি দেখবেন যে ইনজাস্টিস নাই। এই ইনজাস্টিসের কথা থেকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি স্থাপত্যের সাথে ইনসাফের সম্পর্ক নিয়ে আমরা আপনার বেশ কিছু আলাপ দেখেছি, তো এটা যদি একটু ডিসক্রাইব করতেন, এই দুটোকে কিভাবে আপনি কানেক্ট করলেন? এটা এভাবে বলি যে আমি যখন ইউনিভার্সিটি, মানে আমি যখন মাস্টার্স শেষ করলাম আমেরিকাতে, তখন আমি একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচারাল ফার্মে জব পেয়েছি অ্যাজ অ্যান আর্কিটেকচারাল ইন্টার্ন। সেই ফার্মটা ছিল নিউ ইয়র্কের বাসাগুলোয় মোস্টলি কাজ হতো, ফার্মটা কানেকটিকাটে লোকেটেড। আমি তখন প্রথম যে বাসায় কাজ করতেছিলাম অ্যাজ অ্যান আর্কিটেক্ট, সেই বাসায় আমি 3 মাস ধরে একটা বাসা, শুধু 3 তলা একটা ছোট বাসা, এটা রিমডেলিং হচ্ছে, এটা হচ্ছে $4.5 মিলিয়ন একটা বাসা। আমি ধরেন 2 মাস ধরে দরজার ডিটেল ডিজাইন করছি। 2 মাস? হ্যাঁ, ধরেন অনেকগুলো দরজা, এটা ওই যে কর্নারের, তখন মনে হচ্ছে যে আমি সারা মানে এত করে আর্কিটেকচার পড়ে এত করে, অল ইট ইজ রিডিউস টু ইজ পেইং মি £15 an hour টু হ্যাভ মি। তো তখন আমি মানে আমার আসলে সবসময় ইচ্ছা ছিল যে আমি কমিউনিটি বেসড কাজ করব। তখন আমি খুঁজতেছিলাম যে কমিউনিটি বেসড কাজ করা যায়। তখন আমি ইউনিভার্সিটি অফ আরকানসায় ওদের একটা কমিউনিটি ডিজাইন সেন্টার আছে যেটা কমিউনিটি নিয়ে কাজ করে, তো ওখানে আমি চাকরি পেলাম, ওখান থেকে আমি চলে গেলাম। আরকানসা যখন আমি কাজ করতেছি তখন আমি দেখলাম যে ইনইকুয়ালিটি কাকে বলে, মানে নিউ ইয়র্কের আমেরিকা আর আরকানসার এই গরিব শহরগুলা, যেই শহরগুলাতে আগে ইন্ডাস্ট্রি ছিল, এই চাইনিজ মানে লিবারালাইজেশনের পরে এটা আস্তে আস্তে শহরে কাজ নাই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, স্থাপত্য টেক কেয়ার করবে কিভাবে? সো এটা একটা ধ্বংসপ্রাপ্ত একটা ল্যান্ডস্কেপ, এবং সেইখানে তারা এত ডিসএনফ্র্যাঞ্চাইজড। কারণ আমি প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হচ্ছে, আই ওয়াজ দেয়ার ইন আমেরিকা, সো আই ক্যান সেন্স যে ওরা দেখতেছে যে এই ব্রাউন চামড়া চাকরি পেয়ে নতুন গাড়ি কিনলো, ইউনিভার্সিটি চাকরি করে, ইউনিভার্সিটি তো ট্যাক্সের টাকায় চলে, তো সেইখানে আমরা এত ডিসএনফ্র্যাঞ্চাইজড। আই ক্যান সেন্স দ্য অ্যাঙ্গার অ্যান্ড এই ইনইকুয়ালিটির আসলে আমেরিকাতে ড্রাস্টিক দুইটা, নিউ ইয়র্কের মানে শান শৌকত আর আরকানসা হচ্ছে 49th রিচেস্ট, মানে সেকেন্ড ফ্রম পুয়ারেস্ট স্টেট, সেকেন্ড পুয়ারেস্ট স্টেট। ওইটা এই ট্রেমেন্ডাস লেভেল ইনইকুয়ালিটি, এবং এটা আসলে স্থাপত্য, আপনার ল্যান্ডস্কেপ, এগুলাতে কিভাবে প্রকাশ পায়, তখন থেকে এটা আমার একটা লিভড এক্সপিরিয়েন্স। আর আমাদের দেশে এইভাবে স্থাপত্য নিয়ে কথা না হইলেও এটা এখন মোটামুটি ওয়েল এস্টাবলিশড, যে যেটাকে বলে স্প্যাশিয়াল জাস্টিস বা স্পেসের জাস্টিস, সেগুলো নিয়ে এখন আসলে অনেক কাজ হয়ে গেছে, বা এটা এক ধরনের মানে আমরা এখানে ইনসাফ আর স্পেস আর স্থাপত্য অথবা আরবানিজম বা নগরায়ন, এইগুলা নিয়ে কথাটা একদমই নতুন না। আমাদের কনটেক্সটটা তো শুনতে প্রথমবার এরকম লাগছে, বাট প্রত্যেকটা ডিজাইনের তো একটা ন্যায় অন্যায় আছে। হ্যাঁ, আপনি এনিথিং, আপনি একটা
আপনি ইট দিয়ে ডিজাইন করবেন, আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি চিন্তা করতেছেন আমি ইট দিয়ে ডিজাইন করবো, এটা দেখতে কেমন লাগবে, ইটটা কি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। দ্যাটস নট দ্য স্টোরি, দ্যাটস দ্য ওয়ান সাইড অফ দ্য স্টোরি। এই ব্রিকটা যেখানে, ওখানে কি একটা বাচ্চা ছেলে এই ব্রিকটা প্রডিউস করতেছে? এইটা আই মিন উই অল নো দ্যাট, যেমন আইফোনে কপার ইউজ করতেছে, কঙ্গোতে মাইনে ছোট ছোট বাচ্চা ছেলে স্লেভের মতন ইউজ করতেছে ওই কপারটা উঠাইতে। So the moment that you're holding an iPhone, you're holding a little bit of that injustice in your hand, because as a consumer, আমরা তো রেসপন্সিবিলিটিটা ক্যারি করছি। সো একটা বিল্ডিং এর ক্ষেত্রে চিন্তা করেন, এটা একটা অ্যাসপেক্ট। আমাদের দেশে আমাদের কারেন্ট প্রডিউস করতে পারতেছি না এত, সেখানে আমাদের যে জলবায়ু, আমাদের যে গরম, এইটা সহিষ্ণু বিল্ডিং আমরা করতেছি না, আমরা গ্লাসের বক্স ডিজাইন করলাম। সে তারপর only because I can pay the electric bill doesn't mean that I should. Yes. So justice is about what I should do. এটা একটা কোয়েশ্চেন অফ মানে ought to do, what I ought to do, right? So আমার ক্ষমতা আছে দেখে আমি এখন একটা গ্লাস বক্স বানাইলাম, সেটার মধ্যে বাইরে 40 ডিগ্রি কিন্তু ভিতরে 20 ডিগ্রি। এটা করতে যায় আমি, ভাই আমার তো এসি আছে, আমি তো পে করতেছি, আমি তো ডেস্কো থেকে চুরি করে আনি নাই লাইন। দ্যাটস নট এ গুড এনাফ জাস্টিফিকেশন। So architects are through and through responsible in the way that the city happens, in the way that we consume energy, in the way that we, link with people. আমি নেগেটিভ এক্সাম্পল আমি বেশি দিয়ে দিচ্ছি। এই চয়েসটাকে আপনি বলছেন যে একজন ডিজাইনারের এই যে চয়েসটা সবসময় থাকে, এটার সাথে ইনসাফের এই সম্পর্ক, মানে এই না যে আপনি সব সলভ করে ফেলতে পারবেন, বাট স্টিল ইউ ক্যান চুজ নট টু ডু দ্যাট, অর আপনি এটাকে অ্যাওয়্যার কিনা। এখন ধরেন যেমন ফ্রেঞ্চ একটা ফার্ম আছে, নাম হচ্ছে লাকাটন ভাসাল। তো লাকাটন ভাসাল দুইজন পার্টনার, ওরা দে আর ভেরি ফেমাস, তারা আর্কিটেকচারের টপ প্রাইজ যেটাকে বলে প্রিটজকার অ্যাওয়ার্ড, এটা পেয়েছে লাস্ট 2 years ago or something। তো ওদের একটা প্রজেক্টে ওরা ফ্রান্সের একটা ছোট টাউনে ওদেরকে নিয়ে গেছে যে টাউন সেন্টারটা রিডেভেলপ করতে হবে। তো ওরা 3 মাস ধরে প্রজেক্টের অ্যানালাইসিস করছে, কাজ করছে, ড্রয়িং, ম্যাপস এন্ড অল দ্যাট। তারপরে ওরা টাউন সেন্টারের হলে যেয়ে প্রেজেন্ট করছে, যেটা এক্সিস্টিং ওরা বলছে প্রপোজালও এক্সিস্টিং, বিকজ দে সে দিস টাউন সেন্টার অলরেডি ইজ ওয়ার্কিং সো বিউটিফুলি, যে এটাকে ডিজাইনের নামে এখন জিনিসগুলোকে জাস্ট কতগুলো আমি জাস্ট ডিজাইন করলাম দেখে করার জন্য, উই ডোন্ট নিড টু। সো লিটারালি দে গট দেয়ার কনসালটেন্সি ফি বাই শোয়িং হাউ দে ডিডন্ট নিড টু ডু এনিথিং। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল না। আমি না এই কথাগুলো শুনলে মনে হবে যে ভাই এগুলো ওই দেশে হয়, এই দেশে হয় না, আমার দেশে ভাই আমি চালাইতেই পারি না। সেটা নিয়ে আমার একটা অন্য রেসপন্স আছে, এটা আমি বলবো। এটা নিয়ে যদি একটু প্রশ্ন করি, যে আমি যদি ঢাকার দিকে আমরা চলে আসি, হ্যাঁ, আপনার উদাহরণ থেকে, ঢাকায় যে স্পেশালি নদী তীরবর্তী এলাকায় যে হাই রাইজ বিল্ডিংগুলো ওঠে, বা এটার সাথে আমাদের জলাবদ্ধতার সমস্যা, একটু বৃষ্টি পড়লেই যে ওয়াটার লগ হয়ে যায়, এই সব জিনিসগুলো থেকে আসলে আমাদের নিষ্পত্তির জায়গাটা কোন জায়গায়, এবং এটা কি আপনি আসলে একজন আর্কিটেক্টের এথিক্যাল রেসপন্সিবিলিটির জায়গাটা থেকে আপনি দায়ী করবেন, নাকি একটা শহরের প্রশাসনিক ব্যর্থতাকে আপনি বলবেন? আমি এই জন্য এখন আর কি মানে আর্কিটেক্টদের দায় মুক্তি দিচ্ছি, কারণ এটা তো আসলে অনেকগুলো ডিসিশন অলরেডি ফিক্সড। সো বাই দ্য টাইম ইট কামস টু অ্যান আর্কিটেক্ট, তার আসলে ওই পাওয়ার স্ট্রাকচারে তার ডিসিশন মেকিং ক্ষমতা থাকে না। সুতরাং ছোটবেলায় যখন মনে করেন যে একটা গ্লাস ভেঙে ফেলছেন, তখন এটা বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে বলা যে ক্রিকেট আমরা সবাই খেলতেছি, কে ব্যাটিংটা করে ভাঙছে ওটা জানা দরকার নাই, কালেকটিভ। ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম লজিক, ইটস নট অ্যাবাউট ব্লেমিং। সো আপনি এটা বুঝতে হবে, কারণ ইটস নট অ্যাবাউট ব্লেমিং অ্যান আর্কিটেক্ট। আই এম সেইং যেভাবে আমরা শহরকে বানানো শিখছি, যেভাবে নগরকে বানানো শিখছি, এই পদ্ধতিগত ভুলগুলোর জন্য অনেকগুলো জিনিস আমরা না চাইতেও ভুল করি, even if we have the best intention. So it is not a blame on the person per se, it's a blame on the systematic, যেটা আপনি বলছেন প্রশাসনিক, অথবা সেইখানেই আসছে যে আমরা আরেকটু দায় মুক্তি নিতে পারি। কারণ হচ্ছে আমরা শহর বানানো শিখলাম কার থেকে? শহর, আমাদের এই শহর ঢাকা শহর, আপনি শহর বানানো কিভাবে শিখছি? আমাদের এই যে এখন সব জায়গায় দেখেন যে বাউন্ডারি ওয়াল দিয়ে একটা বিল্ডিং অথবা একটা বাসা অথবা এই যে একটা ওয়ালের শহর। আমার পিএইচডি যখন ঢাকায় আসছিল, ও হচ্ছে তোমাদের শহরটা একটা দেয়ালের শহর। কেন দেয়াল আমরা কোথেকে শিখলাম? কারণ আপনি এখন 400-300 বছর আগে যান পুরান ঢাকায়, তাঁতিবাজার, ওখানে যান, দেয়াল কোথায়? শহর তো আমরা দেয়াল দিয়ে করতে হয় নাই, সবগুলো
খুব একটা ইন্টিগ্রেটেড মডেল, সামনে দোকান পিছে বাসা এক ধরনের। তো দেয়াল কোত্থেকে শিখলাম? আপনি যদি এখন দেখেন 1917 সালে প্রথমবার মতন ঢাকার যে একটা আরবান প্ল্যানিং একটা ডকুমেন্ট, যেটা স্যার প্যাট্রিক গেডেস তৈরি করলেন, ওই স্যার প্যাট্রিক গেডেসের যে বইটা ঢাকার টাউন প্ল্যানিং রিপোর্ট, ওইটা যদি আপনি দেখেন, ওইটার ওপেনিং যে ছবিটা, ওই ছবিটা হচ্ছে স্যার প্যাট্রিক গেডেস একটু উঁচা করে বসে আছে, আর তার সামনে একটা নেটিভ ব্রাউন, সে আর কি খুব নিচু হয়ে এভাবে তাকায় আছে, যে মানে ওখান থেকে নলেজ আসতেছে। অফকোর্স এটার একটা পলিটিক্স আছে ইমেজটার, হ্যাঁ। তো স্যার প্যাট্রিক গেডেসের ওখানে প্ল্যানের মধ্যে তখন 1921 সাল সামনে ঢাকা ইউনিভার্সিটির না তৈরি হচ্ছে, প্রপোজাল হচ্ছে, তখন ঢাকা ইউনিভার্সিটির জন্য জমি এখানে ম্যাপে দেওয়া, তারপরে হচ্ছে দেওয়া যে এই যে এখানে মিন্টো রোডে এখানে হচ্ছে অফিসারদের সাদাদের এনক্লেভ, তখন ওই যে প্রথম এরকম ও লিখে দিচ্ছে একদম রিপোর্টের মধ্যে, আমি এনিওয়ান ক্যান গো অ্যান্ড ফাইন্ড ইট, মানে আমাকে ধরেন না, যে ওখানে ও লিখে দিচ্ছে যে গার্ডেনস, এটা হচ্ছে এরকম যে গার্ডেন থাকবে বড়, আবার আপনি তো এখন বাইরেই তো হচ্ছে নেটিভ ব্রাউন, তো আপনার একটু ডরও লাগতেছে যে ও যদি আপনি জন্য ওয়াল আপনার সিকিউরিটাইজড করতে হবে। সো এটা নর্মাল আমাদের নর্মসে চলে আসছে যে বড়লোক বাসা মানেই তো হচ্ছে যে একটা থাকবে, ওয়াল থাকবে, বাউন্ডারি থাকবে। এটা হচ্ছে আপনার ডিজায়ারটাকে ও ট্রেন করতেছে। গ্রাম থেকে যে ছেলেটা মহিলারা আসছে, যে লোকটা আসছে ব্যবসা শুরু করছে, ও সবসময় গেটের বাইরে যায়, ভিতরে তো ঢোকার, ও দেখতেছে ও আমি থাকি তাঁতিবাজারে আর ও থাকে এই যে ডিসপ্যারিটি স্প্যাশিয়াল, ওর তখন মনে হয় যে আচ্ছা একদিন যদি আমি ব্যবসা করে বড় হইতে পারি, এরকম বাড়ি আমি চাই। সেখান থেকে এটা দেয়ালের শহর তখন থেকে, তার মানে সবার ডিজায়ার থেকে ডিজায়ার। ধানমন্ডি প্রথম দিকে এক বিঘা একটা ছোট বাসা, বাউন্ডারি ওয়াল, মানে আপনি বুঝতেছেন যে স্থাপত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ একবার এসে বলে নাই যে আচ্ছা তোমাদের যে ন্যাচারালি যেমন উঠাচ্ছিল তাঁতিবাজারের, আমাদের শাঁখারী বাজারের, আমাদের পুরান ঢাকার যে আরবান ডিএনএ যেভাবে হয়ে আসছে, এটার মধ্যেও শিখার কিছু আছে, মেবি এখান থেকে আমরা কিছু পিক করতে পারি। এটা তো আমরা এই কোয়েশ্চেনটাই কেউ জিজ্ঞেস করি নাই। সুতরাং ওই যে আমরা তারপরে ধানমন্ডি করলাম, তারপরে হচ্ছে কি গুলশান করলাম, তারপরে বনানীর এলাকা। এখন কিন্তু আবার একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে একটু মনে হয়, হ্যাঁ অফকোর্স এই লজিকগুলো আসলে কখনো এত নিট এন্ড ক্লিন না। এই জন্যই বলছি ওয়েটল্যান্ডিক থটটা এই জন্যই ইউজফুল, কারণ আমার তো নিট এন্ড ক্লিন থিওরি দিতে হচ্ছে না, সবকিছুর ভিতরেই তো একটু মিক্স আছে। মানুষজন একটু যেমন উত্তরা প্ল্যান্ট হয়েছে অ্যাজ এ রেসিডেন্সিয়াল সিটি, আমাদের একজন এখানে বুয়েটের একজন প্রফেসর আছে, উনি ওইটা নিয়ে পিএইচডি করেছেন। উত্তরা আস্তে আস্তে মানুষজন দেখতেছে যে এটা পিওর রেসিডেন্সিয়াল কাজ করে না, আমি মুদির দোকান লাগবে, ইস্ত্রির দোকানটা লাগবে, তখন ওই দুই বিল্ডিং এর আবার এটা একটা পলিউশন হওয়া শুরু করছে, মানে পিওরিস্ট একটা মডার্নিস্ট প্ল্যান থেকে আবার এই ইমপিউরিটি, এই যে একটা জিনিস পলিউটেড হচ্ছে, এটা ইজ ইন এ গুড সেন্স, এটা আমার এইভাবে আমরা থেকে অভ্যস্ত, এইভাবে আমরা চাই থাকতে, সেটার এক ধরনের ওই বহিঃপ্রকাশ হচ্ছে, সেই জন্য সেটা হয়। ধরেন এই জন্য যেখানে আপনি স্ট্রিক্ট রেগুলেশন দিয়ে এটাকে আটকাবেন, ওই জায়গাটা আপনার আপন লাগবে না। যেমন ধরেন বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন, লুঙ্গি পরা যাবে না, কোনো ছোট চায়ের দোকান নাই, মানে শুনলে একটা বাধা মনে হয় যে একটা রেস্ট্রিক্টেড লিমিটেড। আই আন্ডারস্ট্যান্ড দে নিড সিকিউরিটি নাও, এন্ড এটা আমাদের জিওপলিটিক্যাল রিস্ক এন্ড অল দ্যাট। আই এম নট সেইং যে শহরের সব জায়গায় এরকম থাকবে না, বাট আই এম জাস্ট সেইং শহরের মধ্যে অনেক মিক্স থাকবে, এবং দ্যাটস আ গুড থিং। এই জায়গাটাই মানে এখন যদি আমরা দেখি যে আমাদের এই আপনার কথার প্রসঙ্গে দেয়ালের শহরে ক্রমেই হচ্ছে সবুজ জায়গা বা পার্ক বা যে একটা এন্টারটেইনমেন্ট স্পট, এগুলো অনেক কমে আসছে। তো এই জিনিসটাকে আপনি যদি জাস্ট আরবানিজমের দৃষ্টি থেকে একটু মূল্যায়ন করতে চান, তাহলে এটা কি শুধুমাত্র আমাদের মানে অ্যাস্থেটিক্সের একটা ক্ষতি, নাকি এটা হচ্ছে একদম আমাদের যারা নগরবাসীর রাইট টু দ্য সিটিরও একটা সংযোগ আছে এই জায়গাটায়? না, আই মিন অ্যাজ ইউ রাইটলি সেড, আই মিন এটা তো মানে আমি না ওই যখনই আমি একটা কথা বলতে যাই তখন আমি চিন্তা করি যে এই কথাটা কি 10 বছর আগে টক শো থেকে বলে ফেলছে অলরেডি। যদি এটা বলে ফেলে না, আমি জাস্ট বলতেছি যে না, এটা হচ্ছে একটা থিঙ্কিং প্রসেস। আপনি যদি একই জিনিস রিপিট করতেছেন, সো আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য প্রবলেম যে হ্যাঁ আমাদের শহরে নাই জায়গা খেলার, এটা তো সবাই জানি, হ্যাঁ আমরা সবাই জানি, বাট নতুন জায়গা মানে বাট এক হচ্ছে হোয়াট ইজ ইটস ইমপ্যাক্ট, এটা আমরা জানি, কিন্তু এটা নিয়ে আমরা আসলে
আচ্ছা আলাপ হলো আবার মনে হয় যে যেটা আপনি বলছিলেন মনোসেন্ট্রিক একটা আলাপ হয়েছে। তো এখন অফকোর্স এখন এটা হচ্ছে এরকম যে আমাদের বায়ু দূষণের জন্য আমাদের কি পরিমাণ আসলে ডেথ হচ্ছে, অথবা আমাদের অ্যাকচুয়ালি কস্ট কত বাড়ছে, জাস্ট মেডিকেল কস্ট, বিকজ আমার এয়ার সার্কুলেট করতে পারছে না, অথবা আরবান হিট আইল্যান্ডের জন্য সবাইকে এখন লোন নিয়ে হইলেও এসি কিনতে হবে। কেন? কারণ হচ্ছে আর গরম সহ্য করা যাচ্ছে না। সম্ভব না, হ্যাঁ। তো আমরা মানে এটা আসলে শহরের ডিসিশনগুলা আমাদের যাপিত জীবনে প্রতিদিন আমরা খেসারত দিচ্ছি। কেউ এখন আসলে এটা লিঙ্ক করতেছে না দেখে আমরা মনে করতেছি এটা আমরা অবধারিত, একটু অবধারিত না। এই বিসিএস যে আমাদের যে এখানে চাঁদনি চকের পাশে এখানে ধরেন আপনি যদি দেখেন ম্যাপ থেকে, আমাদের শহরে অনেক এরকম সরকারি অফিস আছে যেখানে দেখবেন যে ভিতরে বিশাল গ্রিন স্পেস। তো এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমার এখানে এত মানুষ, তার তো একটুও পার্ক নাই। তো এরকম কি মডেল হইতে পারতো যে বিসিএসআর এখানে একটা পার্ক করলো, তাকে একটা ইনসেন্টিভ দেওয়া হইলো যে তোমার জমিটা আমি লিজ নিচ্ছি, তোমার সিকিউরিটি মেনটেন হবে, আবার মানুষও ইউজ করলো, একটা কো প্রোডাকশন মডেল। ওইটাই তো, এটা তো একটা বেইনসাফি না যে একটা বাচ্চা গ্রিল ধরে দাঁড়ায় আছে, ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে ওখানে বাট ও যেতে পারছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সরকারি অফিস। আরে ভাই, এটা তো মানে শহর চেঞ্জ হয় না, সরকারি অফিস এখন আছে, মেবি তাদেরও বেটার হবে, আরো তাদেরও যদি আরো ভালো ইকুইপমেন্টস এন্ড আপনি যদি তাদেরকেও রিলোকেট করতে পারেন, এটা হইতেই পারে। একটা শহরে তো এরকম হচ্ছেই। তো আপনি এখন যে জিনিসটা তৈরি করতে পারবেন না সেটা হচ্ছে একটা 250 বছর পুরানো গাছ আপনি আনতে পারবেন না। যে জিনিসটা আপনি রিক্রিয়েট করতে পারবেন না সেটাকে তো আপনার ধ্রুব ধরে অন্য জিনিসগুলোকে গুছাইতে হবে। সুতরাং এখন আমি দ্য থিং ইজ এভরি টাইম নাও আই টক অ্যাবাউট সামথিং অ্যাবস্ট্রাক্ট, যে হ্যাঁ শুনলে তো ভালোই লাগে, করবে কিভাবে। আমি এখন আর কি বসলে আজকে রাত্রের মধ্যে 2 ঘন্টায় উই ক্যান অ্যাকচুয়ালি ফিগার আউট যে কিভাবে লাইন মিনিস্ট্রিতে যাবে, এটা ম্যান্ডেট হবে, জমির অনেক ঝামেলা হবে আমাদের বিউরোক্রেটিক প্রসেসে, অনেক ঝামেলা করে এটা করতে হবে, বাট সম্ভব। অফকোর্স এটা হচ্ছে এরকম যে আপনার ডিজায়ার কি ওই ঝামেলা এড়ানোর ডিজায়ারের চেয়ে বেশি না কম, তাই না? আপনি যদি একটা জিনিস প্রচন্ড চান, এটাই তো ধরেন আমরা জুলাইতে দেখছি যে মানুষের যে চাওয়ার একটা বহিঃপ্রকাশ, একই রকম লজিকটা তাই, যে আমার এই শহরে তো আরো অন্য জিনিসও পসিবল, এবং সবগুলো জিনিস এই জন্যই মানে আমি আর কি রেভলিউশনকে রোমান্টিসাইজ করে বলছি না। কিছু জিনিস তো রাইট টু দ্য সিটি, ইটস নট অ্যাবাউট একটা যে আমাকে এটার জন্য প্রোটেস্ট করতে হবে, এটা না, এটা তো এই লেভেলে যাওয়ারই দরকার নাই। সবাই যদি আমরা একসাথে বসতে পারি যে এখানে এলাকায় কি কি সমস্যা আছে, এটা কিছু জিনিস আপনি জানেন যে সব এলাকাতেই সমস্যা, তো এখানের জন্য কি করতে হবে, আমাদের যদি কিছু আইন পরিবর্তন করা লাগে, আমার যদি ম্যান্ডেটে কিছু জিনিস অ্যাড করা লাগে। এখন আপনি দেখেন 100 বছর আগের ক্লাইমেট আর এখন ক্লাইমেট চেঞ্জের জন্য যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনি তো 100 বছর আগে যেই অর্গানাইজেশনের ম্যান্ডেট তৈরি করা হয়েছে, ইউ ক্যানট ফাইট দ্য চেঞ্জ উইথ দ্য আউটডেটেড ওয়ান। তখন আপনার যদি লিগাল এটা চেঞ্জ করা লাগে, সেটা আপনি করতে পারবেন, কারণ আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইনসাফ এস্টাবলিশ করতে হলে আপনার করতে হবে, আপনার ইউ উইল ফিগার ইট আউট। এই সম্মিলিত প্রচেষ্টাটা প্রয়োজন। এটা এরকম না যে আপনার আসলে এগেইনস্টে কেউ নাই, মিনিস্ট্রির যে সেও এগেইনস্টে না, ওনাকেও যে আচ্ছা দেখেন এটা হচ্ছে গেমের মতন, আপনারাও তো চান যে আপনার আরো বেটার ইকুইপমেন্টস আমরা আপনাকে দিব, বাট এটা এই একটু পিছায় যাবে, আমরা একটা নতুন ভবন করব, আপনারা এখানে চলে যাবেন, এই জায়গাটা একটু খালি হবে, একটা ধরনের নেগোসিয়েশন, কারণ মানুষজনের ডিফারেন্ট ডিজায়ার্স আছে, ইউ হ্যাভ টু নেগোশিয়েট। না, একটা যৌথ পরিবার কিভাবে থাকে, যেই যৌথ পরিবারে ধরেন মানে প্রোডাক্টিভ ভাবে থাকতে পারে অথবা হারমোনিয়াসলি থাকতে পারে, তখন ওই যৌথ পরিবারে দেখবেন যে ওই দাদি যারা সে এই তুমি এটা নাও বা তুমি এটা করো না, ও একটু ব্যালেন্স করে দেয়। এই ধরনের একটা যৌথ, শহরটা তো একটা যৌথ পরিবার, একই এলাকায় একই জায়গায় থাকতেছি বছরের পর বছর, এটা যৌথ পরিবার না। কিন্তু শহরকে পরিবার হিসেবে কথা বলছি আমরা কখনো না, কারণ আমাদের ভাষাগুলোকে কে শিখাই দিয়ে গেল যে এইভাবে বলতে হবে, অন্যভাবে কেন বলতে পারবো না? ওই জায়গাটা চ্যালেঞ্জ করা দরকার। এই থট থেকেই যদি আমরা শহরকে নতুনভাবে চিন্তা করতে চাই, আমাদের ঢাকা শহরকে, তাহলে মাস্টার প্ল্যান এবং আমাদের বর্তমানে যে এক্সিস্টিং যে রিয়েল সিটি আছে, এটা আপনি এর আগেও বেশ কয়েকটা আপনার আলাপ এসেছে যে এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তো আমরা মাস্টার প্ল্যান এবং রিয়েল সিটির এই মধ্যকার ফারাকটা ব্রিজ করতে গেলে আমাদের আসলে কি করা উচিত, এবং এই ফারাকটার জন্য সবচেয়ে বেশি সাফার করছে কারা?
সবচেয়ে বেশি সাফার সবসময় করে যে ওই পাওয়ার স্পেকট্রামের সবচেয়ে নিচে থাকে, কারণ সবাই তো এটা তার চেয়ে আরেক লেভেল নিচে যে আছে তাকে পাস করে দেয়। সো যেমন ধরেন আমাদের শহরে এক্সিস্টিং ধরেন যেই ভালো জিনিস আছে আমাদের, সেটাকে কি স্টার্টিং পয়েন্ট হিসেবে আমরা চিন্তা করে শুরু করছি শহর, নাকি আমার অ্যাবস্ট্রাক্ট কিছু রুলস থেকে আমি শহর শুরু করতেছি? কেন এটা বললাম, আপনি যদি এখন বলেন যে মোহাম্মদপুর নিয়ে, হ্যাঁ আপনি এখন বলবেন যে মোহাম্মদপুরের হ্যাঁ এখানে এই যে সব বিল্ডিং আছে এগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলো ভেঙে নতুন করে বিল্ডিং এর রুলস কি হবে? আমি বলবো এটা তো অনেক পরের কথা। আসলে মোহাম্মদপুরে কি এখানে যে হিস্ট্রি, এখানের এটা আপনি ধরেন ওখানে একটা পুরানো অনেক বাসা, এখন আপনি বলবেন যে না এটা তো আসান মঞ্জিল না, এটা প্রোটেক্ট করার কি আছে, বাট আপনি জানেন যে ওই বাসা ঘিরে একটা গল্প আছে। আপনি যখন এই অর্ডিনারি ছোট জিনিসকে ভ্যালু করতে পারবেন না, তখন আসলে শহরটা খুব আনকাইন্ড হবে না, একটা পাশবিকের মতন যে একটা হ্যাঁ কি হয়েছে ভেঙে ফেলো, বিল্ডিং করে ফেলো। মানুষ তো সুন্দর সুন্দর গল্প চায়, সে শুধু থাকতে চায় না, সে থাকতেও চায় আবার আরেকজনকে বলতেও চায় যে আমার থাকাটার মধ্যে এত এত গল্প। এই যে ওখানে দেখছিস আমাদের এলাকায় যে একটা হেরিটেজ হাউস আছে, এটা তো আমার দাদির চাচাতো ভাইয়ের বোনের খালাতো বোনের। দে ওয়ান্ট টু সে দ্যাট বিকজ দে ওয়ান্ট টু ফিল পার্ট অফ সামথিং, একটা বিলঙ্গিংনেস দেয় মানুষের মধ্যে। তো আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখন আপনি যদি বলেন যে আর্কিওলজি ডিপার্টমেন্ট বলবে এটা তো আমাদের এটাই না, আমরা তো বড় রাজবাড়ি না হইলে আমরা প্রোটেক্ট করব কেন? রাজবাড়ি প্রোটেক্ট করতে হবে, ছোট বাড়ি প্রোটেক্ট করা যাবে না, এটাই বা কে বললো? এই যে কালেকটিভলি আমার শহরে কি ম্যাটার করে, এইটা তো যে আপনি যদি ট্রুলি বিশ্বাস করেন যে আমরা সবাই মিলে একটা ভালো শহর বানাইতে চাই, যেখানে যে ব্যবসায়ী সে ব্যবসাও করবে, যে রিয়েল এস্টেট সেও ব্যবসা করবে, কারণ তারও তো ক্ষতি করবে কেন, সবাই একটা মিউচুয়াল বেনিফিশিয়াল পজিশনে যাওয়া যাইতে পারে, এটা ইউজুয়ালি আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে এখানে বেনিফিট অল্প, আমি যদি এটা না পাই তাহলে আরেকজন পেয়ে যাচ্ছে আর আরেকজন, তো আমার সবসময় চিন্তা থাকে একটা কম্পিটিশন, একটা কম্পিটিটিভনেস। এইভাবে আমাদেরকে এক ধরনের মেন্টাল ট্রেনিং হয়েছে আমাদের, কারণ এটা কলোনিয়ালিটির একটা লম্বা একটা যে প্রচেষ্টার ফল। হ্যাঁ, যে এইভাবে চিন্তা করে এটা শহরে চলে আসছে। আপনাকে আরবান প্ল্যানিং এ যেটা আপনি প্ল্যান করতে চান, যে আপনার আইডিয়াল সিটি আর রিয়েল সিটি, দ্য স্টার্টিং পয়েন্ট ইজ অলওয়েজ দ্য রিয়েল সিটি। আপনি আগে এখানে মানুষজন কিভাবে থাকে, আচ্ছা পুরান ঢাকায়, এখন এটা আমি বলবো যে এগেন আমার কথার রেসপন্সে যারা ব্যবসায়ী সে বলবে যে বুঝছি ভাই, এইভাবে করলে এই শহরের মানে কোনো ব্যবসায়ী হবে না। এটা উল্টাটা ট্রু। আপনি এখন পুরান ঢাকা পুরোটা ভেঙে ফেলেন, পুরোটা ভেঙে আপনি এখানে 10 তলা করে বিল্ডিং পুরোটা করেন, তাহলে ওইখানে গেলে তো কোনো গল্প নাই, কিছু নাই, হ্যাঁ একদম গ্রিডের মতন মনে হচ্ছে নতুন। উল্টাটা ট্রু। মানুষ ভেনিসে কেন যায়? ভেনিসে যদি এখন পুরোটাকে ভেঙে বলে যে ভেনিস 10 তলা বিল্ডিং, কারণ নো, ইউ আর গোনা কিল দ্য গোল্ডেন গুজ। মানুষ ভেনিসে যায় ওই গল্পটার জন্য, ওই চিপা রাস্তার হাঁটার জন্য। কিন্তু আমাদের পুরান ঢাকার প্রসঙ্গে যদি বলি, যে পুরান ঢাকার বর্তমান যে অবস্থা, যে পরিমাণ ঘনবসতিপূর্ণ বা যেরকম একটা বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো ক্রাইসিস হলেই অনেক বেশি সমস্যা বা ক্ষতি হয়, তো এই জায়গাটায় গল্পকে বা আমরা কিভাবে প্রিজার্ভ করতে পারি, সেফটিটাই বা আমরা কিভাবে এনশিওর করতে পারি? অফকোর্স সেই জন্যই আপনার অনেকগুলো প্যারামিটার থাকবে, কারণ এটা হচ্ছে যে বাচ্চা মানুষ করতে যে আপনার তো অনেকগুলো ডিজায়ার থাকে। ও গানও ভালো করবে, ও কোরআন তেলাওয়াতও পারতেছে, ও হচ্ছে গিয়ে পড়াশোনা ভালো করতেছে। ইউ ফিগার আউট এ ব্যালেন্স, রাইট? ইউ হ্যাভ টু ফিগার আউট এ ব্যালেন্স, যে এটা বেশি চাপ দিলে এটা একইভাবে আমি যদি না এই যে আপনি বারবার বলছেন যে মনোসেন্ট্রিক, যখনই একটা জিনিস মনোসেন্ট্রিক ড্রিভেন হয় ও অটোমেটিক্যালি অন্যদের সাথে বেইনসাফি করে। এখন যদি কেউ বলে যে হ্যাঁ আমাদের হেরিটেজ প্রোটেক্ট করতে হবে প্রত্যেকটা বিল্ডিং, এটা করতে যে আপনি দেখা যাবে যে সেফটি ফ্যাক্টর কম, মানে যেটা অলরেডি ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে। সো এই সবগুলো প্যারামিটার, সবগুলো ডিজায়ারকে একটা ফ্ল্যাট একটা প্লেনে এনে, যে কোনোটাই আসলে কোনোটার চেয়ে মানে একদমই যে একটা বাদ দিয়ে এটা করতে হবে নো, তখন সিলেক্টিভলি আপনি এক ধরনের ইন্ডেক্সিং করবেন, মানে এটা ইট উইল গো ইনটু দ্য টেকনিক্যাল ওয়ে অফ ডুইং ইট, বাট দ্য পয়েন্ট ইজ একটা হারমোনি ক্রিয়েট করা, একটা কাইন্ডনেস তৈরি করা। এটা পসিবল, এটা আর কি যে আমাদেরকে শিখাইছে যে এটা পসিবল না, সরি টু সে, ওকে চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ চ্যালেঞ্জ করতে হবে, কারণ এইটাই তো আমি যদি
ধরেন আমাদের পুরা শহর চেঞ্জ করে ফেলছি, একদম ঢুকলেই মনে হয় যে সিঙ্গাপুর ঢুকছি, তাহলে আমি কে? এই ব্যাপারটা এরকম, আপনার আইডেন্টিটি, আপনার ওই যে এই জন্যেই আমার আমার এই আমি মানে রোমান্টিসাইজ করে বলতেছি না, বাট এই যে একটা ডেল টাইপ পিপল, আমার শহরটা তো এরকম হওয়ার কথা ছিল যে এই শহরে সবাই সাঁতার পারে, সবাই মাছ ধরতে জানে, সবাই জাল ফেলতে পারে, কারণ এই শহরে এত খাল, এত এই শহরে অন্য জায়গা থেকে, সৌদি আরব থেকে শেখ আসছে, ও 3 মাস রিসর্টে থাকবে কারণ এইখানে এসে ও জাল ধরে মাছ শিখছে। আপনি দুবাইতে যে ডিউনের মধ্যে এক্সপিরিয়েন্স নেন না, তো আমার এখানের এক্সপিরিয়েন্স কি হইতো, কারণ আমার এখানে মধুপুর ট্র্যাক্ট, তার পাশ দিয়ে এত এত খাল, এত নদী, এত ভ্যারিয়েশন, আমি তো সেটাকে এই প্লুরাল জিনিসটাকে দেখি নাই। আমি দেখছি আমার কি দরকার, বালু দিয়ে ভরাট করা, সব সমান হবে, ভবন দরকার, সব ভবন হবে, ভবনের শহর। এটা একটা সময় আমরা চিন্তা করছি, ইটস নট এ ক্রিটিসিজম, উই কান্ট কিপ মানে ব্লেমিং পিপল, বাট উই ক্যান ডু থিংস ডিফারেন্টলি। It just needs a level of vision, it needs a level of will, it needs a level of desire. মানে যে আমাদের নগরপিতা, যে আমাদের লিডার, যে আমাদের পলিটিক্যাল লিডার, যে আমাদের লোকাল লিডার, পলিটিক্স উইথ এ স্মল পি, নট বিগ পি, যে লোকালি যেই মানুষজন আছে সবার সম্মিলিত সব স্কেলে যদি একটা কালেকটিভ ভাবে চিন্তা করতে পারে, যেটার মধ্যে মতের মিল হবে না, ঝগড়া হবে, বিভিন্ন ধরনের ইখতিলাফ হবে, and that's okay. বাট যদি প্র্যাকটিক্যালিটির কথা চিন্তা করি, যে আমরা শহরটাকে আসলে আপনি যেমন বলছেন যে সাঁতার কাটবো আমরা, আমাদের যে ঐতিহ্যটাকে নিয়ে আমাদের শহরটা নতুন করে ভাববো, প্র্যাকটিক্যালিটির দিকে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হবে আমাদের এই মুহূর্তে, মানে বর্তমান যে ঢাকার অবস্থা সেটা নিয়ে চিন্তা করলেন? একটা হচ্ছে আমার মনে হয় যে এই জন্যই ধরেন আমরা অন্য শহর তৈরি করতে এই স্কেলে পারি নাই, একটাই বড় শহর, এই জন্যই শহর তো আসলে একটা ইকোলজির পার্ট না, লার্জার অন্য সিটির সাথে। সো একটা হচ্ছে যে আপনার শহর বেড়েই যাচ্ছে, মানে এটা হচ্ছে এরকম যে আমার আর কি এত প্রাউড হওয়ার কিছু নাই যে আমরা এখন 4 কোটি লোক ঢাকায় থাকে, এইবার 5 কোটি, এটা না, আমি এটা কেন হবে? আপনি ইউ ডোন্ট ওয়ান্ট টু পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ঢাকা একটা ভূমিকম্প হলে বাংলাদেশ পিছিয়ে যাবে না? তো আপনি তো এটা তো স্ট্র্যাটেজিক্যালি আপনি চিন্তা করবেন যে এক একটাকে আপনি এক একটা ফ্লেভার চিন্তা করতে পারেন, যে এই শহরের ধরেন ইউরোপিয়ান সিটি চিন্তা করেন, যে মানুষ রোমে এক ধরনের, মিলানে এক ধরনের, ভেনিসে এক ধরনের, বিভিন্ন স্কেলে আছে। তো এই বিকেন্দ্রীকরণের আওয়াজটা অনেক দিন ধরে হচ্ছে, এটা তো অনেক দিন ধরেই এটা হচ্ছে, কিন্তু কোনো সমাধানও হচ্ছে না একই সাথে। এটাকে শুধুমাত্র এক পাওয়ারের পার্টটা যদি বাদও রাখি, এটা আমার কাছে মনে হয় যে অন্যভাবে ইনোভেশন বা ধরেন একটা ভিশন তৈরি করা, যে রাজশাহী এরকম শহর হোক, এটার এখন এটা কি বেসিক, মানে এরকম এইভাবে আসলে সামগ্রিকভাবে আমাদের চিন্তাটা নাই। আমি এটা বলছি না যে টপ থেকে চিন্তা আসবে, এটা সবাইকে, যেন আপনি ধরেন প্রতি বছর একটা আপনি আমার শহর নিয়ে চিন্তা করব, ফেস্টিভ্যালই করেন, এটা একটা ইনোভেটিভ আইডিয়া হয়। হ্যাঁ, যে এই শহর ওটা, ও চাঁদপুর শহর নিয়ে চিন্তা করবে, ঢাকা নিয়ে চিন্তা করবে। আপনার তো আগে একটা কনসিয়াস আরবান সিটিজেন তৈরি করতে হবে, একটা মন তৈরি করতে হবে, আপনার এমন মানুষ তৈরি করতে হবে যে শহরে থুতু কেউ কি ঘরের ভিতর থুতু ফেলে না, রাস্তায় ঠিকই ফেলে। কেন হচ্ছে গিয়ে সে এটা ওন করতে পারতেছে না, আপনি তাকে সিটিজেন। আবার সেই একই মানুষ কিন্তু বাইরে গেলে ফেলবে না। হ্যাঁ, কেন? আপনি যখন ধরেন মাইগ্রেন্ট আসছে, এরকম যদি শহর হইতো আমার, যে ও আপনি মাইগ্রেন্ট আসেন, আপনার ওখানে 3টা চারা দাও, আপনি এখানে 3টা আম গাছ লাগাবেন। ইমাজিন যে ও মাইগ্রেন্ট ওই শহরে, ও কয়েক বছর পরে ওর ছেলেকে নিয়ে আসছে, আব্বু এই আম গাছটা আমি লাগাইছি, তারপরে বড় হইতেছে, ওর ভালোবাসা এই শহরের প্রতি, আর আপনি ওকে রাখছেন যে হ্যাঁ মাইগ্রেন্ট হয়েছে, আসছে, উপস্থিত থাকবে, কাজ করবে। তো ও এইভাবে চিন্তা করে যে গুলশান দিয়ে হেঁটে যায়, টুক করে পান পিক ফেললাম, কারণ এটা তো আমার না, এটা তো ওর জায়গা থেকেও একটা চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। সো এই জন্য অনেক সময় না, ইটস নট অ্যাবাউট বিগ ভিশন, ইটস অ্যাবাউট স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস, অ্যান্ড স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস উইল গিভ ইউ হোয়াট লার্জ রেগুলেশন। হ্যাঁ, এখানে থুতু ফেললে 50 টাকা জরিমানা, এখন কি আপনি থুতু ইন্সপেক্টর রাখবেন? না, সম্ভব না। এটা হচ্ছে মানুষের তাকে একটা সিটিজেন বানায় তোলা। রাইট টু দ্য সিটির মেইন কনসেপ্ট কি, যে সে এত কনসিয়াস অ্যাবাউট দেয়ার রাইটস দ্যাট দে ক্যান স্পিক ফর দেমসেলস। There is no sort of like a subaltern layering and production of the other. Subaltern তৈরি করতেছে আমি শহরে, এরকম না, সবাই কনসিয়াস, সবাই বুঝে। এইটা আপনার মনে হতে পারে যে এটা হচ্ছে পড়াশোনার সাথে রিলেটেড, ইটস নট পড়াশোনার সাথে রিলেটেড। কারণ হচ্ছে যে এটা
এই সাধারণভাবে আপনি যদি এটা মানুষের সাথে কথা বলতে না পারেন, যে জীবনে পড়াশোনাই করেন নাই, আপনি এটা ধরতে পারছেন না, আপনি ভাবছেন এটা একটা এডুকেশন প্রজেক্ট। নো, তো সবাই সাধারণ বেঁচে থাকার মতন, যে আপনি জি। আপনি যদি এঙ্গেজ না করতে পারেন, ইউ হ্যাভ টু লুক অ্যাট ইউর সেলফ লাইক ওয়াই ইউ আর নট এবল টু এঙ্গেজ। আপনি এটা হিসাব করেন যে মাইগ্রেন্ট যদি আসে বরিশাল থেকে, আপনি বরিশালের একজনকে রাখেন যে ওকে এঙ্গেজ করবে, বুঝাবে। আপনি ভ্যারাইটিটাকে প্রমোট করেন যে হ্যাঁ দেখেন তো, সবাইকে একদম পশ বাংলায় বলতে হবে, তা তো না। ও যখন দেখবে যে ঢাকা শহরে আইসা ওইখানে বরিশাল কাউন্টার, ওইখানে গেলে আমার ভাষায় কথা বলে, এই যে স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস এভাবে বিল্ড করবে। জি। সো এটা ইউনো 1000 স্মল অ্যাক্টস স্লোলি একটা জিনিসকে তৈরি করবে টু দ্য পয়েন্ট যেখানে আপনার শহরে ইনসাফ হবে দ্য লোয়েস্ট লেভেল। আমার মানে লোয়েস্ট লেভেল হবে ইনসাফ, যে মিনিমাম হইলেও ইনসাফ এখানে আছে। এনশিওরড হলো। বাট ইনসাফের চেয়ে আরো অনেক সুন্দর জিনিস এই শহরে আছে, যেটা যেটা মানে ইনসাফের ল্যাঙ্গুয়েজে বলতে হলে সেটা হচ্ছে ইহসান। তো আমার সিটি অফ ডিজায়ারের লাস্ট পার্ট, একদম লাস্ট কনক্লুশন ইজ দিস নোশন অফ এহসান। কারণ এহসান কি, এহসানটা খুব ইম্পর্টেন্ট একটা শহরে। আপনি এখানে চিন্তা করেন, আমরা শহরে সবাই অনেক এহসান করি দেখে আমরা এই এত কষ্টের ভিতরেও টিকে আছি। আপনি রিক্সা নিয়ে গেছেন বাসায়, রিক্সাওয়ালার সাথে চুক্তি করছেন, ধানমন্ডি থেকে জিগাতলা 50 টাকা। ইনসাফ কি? ইনসাফ হচ্ছে গিয়ে আপনি রিক্সাতে নামছেন, আপনি 50 টাকা সাথে সাথে দিয়ে দিচ্ছেন অ্যাজ কন্ট্রাক্ট অব্লিগেশন। এটা আপনি করতে পারছেন, এটা হচ্ছে আপনার এহসান। সরি, এটা হচ্ছে ইনসাফ করছেন আপনি। ইনসাফ। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওকে বলেন যে টাকা তো নাই, আপনি এক সপ্তাহ পরে আসেন, বেইনসাফির দিকে যাচ্ছে না। এক সপ্তাহ পরে কেন, ও তো এখন ও আজকে কিনবে চাল, বেইনসাফি দিয়ে যাচ্ছে। উল্টাটা ট্রু, আপনি যদি বলেন যে দারুণ চাচা, উনার আজকে তো অনেক গরম, উনি 2 গ্লাস পানি দেন, একটু অ্যাডিশনাল, এটা আপনি অব্লিগেশন না, অব্লিগেশন না, কিন্তু ইউ ডু ইট বিকজ আমাদের উই লাভ ডুইং ইট, আমাদের ভালো লাগে, এটা আপনি করলেন। এখন ইমাজিন অ্যাট দ্য স্কেল অফ এ সিটি, দ্যাট সিটি ক্যান ডু এহসান। বনানীতে আমরা যেখানে থাকি, ওখানে একটা বাসায় তাদের একটা খাওয়ার পানির পাইপ বাইরে দেওয়া। অনেক সময় আমি দেখি যে ওই রিক্সাওয়ালারা খুঁজে খুঁজে এসে ওই বাসার ওই বাইরের ওয়াল থেকে একটা মগ ঝুলানো আর একটা পানির পাইপ দেওয়া। ওর তো অব্লিগেটেড না, কোনো রুলসে নাই, রাজকের রুলসে নাই, কিন্তু এটা হচ্ছে এহসান। আপনার বিউটিটা হচ্ছে এহসান ক্যানট বি রেগুলেটেড, কারণ আপনি তো এটা অব্লিগেশন বানাইতে পারবেন না যে রিক্সাওয়ালাকে প্রতিবার হইলেই 2 গ্লাস পানি খাইতে হবে। নো, বুঝতেছেন যে ইনসাফ হচ্ছে একটা সোসাইটিতে বেয়ার মিনিমাম, বেইনসাফই হবে কেন? বাট আপনি যদি ইনসাফ চাইতে থাকেন শুধু, তাহলে তো মানে বারটা লো। আপনি যাবেন, আমাদের শহর হচ্ছে কাইন্ডেস্ট সিটি। মানুষ বলে না যে ওই শহর কিরকম, ওইটা সবচেয়ে এটা এটা ওইটা। আমাদের ইউ ক্যান থিঙ্ক অফ এ সিটি, দ্য বিউটি ইজ, আমি এটা দেখতেছিলাম একটা ব্লগার যারা যে বিদেশ থেকে আসে, ওরা বলছে যে বাংলাদেশে তুমি আসছো কি দেখতে, কি মানে ওরকম ঢাকায়। ও বলছে চলে যাওয়ার সময় হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে, সো দ্য বিগেস্ট টেক অ্যাওয়ে ইজ দ্যাট পিপল আর সো কাইন্ড। তার মানে এটা হচ্ছে আপনার দিস ইজ ইয়োর স্ট্রেংথ, ইউ নো, প্লে টু ইয়োর স্ট্রেংথ, প্লে টু এ স্ট্রেংথ, প্লে ডিজাইন দ্য সিস্টেমস ইন এ ওয়ে দ্যাট আমরা এই আমাদের সফটনেস, ডেল্টাইক পিপলের যে সফটনেস, এটা আপনি শো করতে পারেন, এটা আপনি করতে পারেন। এটার জন্য দিস ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট কথা, বাট উই মাস্ট হ্যাভ a guiding philosophy, you know, a principle, যে আমরা কিসের বেসিসে। হ্যাঁ, না হলে তো আমাদের ইমপ্লিমেন্টেশনটাও এটা শো করবে না। আমরা কোনো ডেভেলপমেন্ট পার্টনার এসে আমাকে এই কথাগুলো বলার জন্য একটা সেমিনার করতে দিবে না। ও বলবে প্ল্যান বানাও, একটা কনসালটেশন করো, কমিউনিটি কনসালটেশন করো, তখন আপনি কমিউনিটির লোকজন ধরে নিয়ে আসবেন, ওকে অপশন বলবেন এবিসি রেডি করা আছে না, এটা একটা প্রসেসে চলে যাবে। এইটা আমার নিজের দায়, এই যে ফিলোসফিক্যাল কথাটা বলা বা এটা নিয়ে এটা ট্রান্সলেট করা, কমিউনিকেট করা, জি, এটা আমার দায়। এটা ওর বলতে হবে, ও এসে ওর ডোনার ফান্ড দিছে দেখে আমি এগুলো নিয়ে কথা বলবো? মানে আমি তো আমার নিজের স্বার্থেই বলবো, কারণ আমি তো আমি হইতে চাই, আর এই আমি তো অনেক বহু নিয়ে আমি। সো এই অনেকগুলো টপিক একসাথে কিভাবে আমরা কথা বলতে পারি উইদাউট রিসর্টিং টু আনস্যাংশন ভায়োলেন্স, আর এটা কিভাবে একটা কালেকটিভ জায়গায় করতে পারি, এইটাই তো শহর। কারণ শহরের রুট ওয়ার্ড কি? ধরেন সিটি, সিটি করতে আসছে সিভিটাস, ইট ইজ বিং সিভিল টু সামওয়ান উইথ হুম ইউ ডোন্ট অ্যাগ্রি উইথ। দ্যাটস দ্য বিউটি অফ এ সিটি। একটা স্ট্রেঞ্জার, গ্রামে তো স্ট্রেঞ্জার নাই, সবাইকে চিনেন, খলিলের মা,
ওর চাচা, এ হচ্ছে ওর বাচ্চা। গ্রামে যেই মুহূর্তে একটা স্ট্রেঞ্জার ঢুকছে, এইটা কে? শহরে আপনি এখন নেমে হেঁটে যান, সবাই তো স্ট্রেঞ্জার, সবাই স্ট্রেঞ্জার। আরবানের রুট ওয়ার্ড কি? আরবানের রুট ওয়ার্ড ইজ আরবেইন, ইজ লাইক একটা গ্লোবাল। মানে আমার এই ঢাকা শহরটা তো আমার বাংলাদেশের কনটেক্সটে একটা গ্লোবাল সিটি। নাইক্ষংছড়ি থেকে একজন আসছে, চাঁদপুর থেকে একজন আসছে, রাজশাহীও একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, এখন আমার সিলেটি ডায়াসপোরা লন্ডন থেকে নেমে এখানে আসছে। এত অলরেডি তো অনেক মিক্স এইটার। আমার তো একটা অলমোস্ট লাইক ইটস লাইক এ গ্লোবাল সিটি, তাই না? এইটাকে আপনি নার্চার করবেন কিভাবে? কারণ এইটা তো আপনার বিউটি। সবাই যদি এক হইতো তাহলে আপনাকে এক করতে পারবেন, কিন্তু আপনাকে অনেক জোর দিতে হবে এক করতে। এবং এই জোর দিলে আসলে আলটিমেটলি তখন ওই যে বেইনসাফির দিকে চলে যায়, মানে ইনজাস্টিস হয়। সবাইকে এক করার জায়গা থেকে যদি আপনার শুরুতে যেটা আপনি বলেছেন যে আপনার মোটিভেশনের একটা বড় জায়গা জুড়ে ছিল করাইল বস্তির সেই জায়গাটা, তো এই করাইলকে আপনি আরবান ইন্টেলিজেন্স হিসেবে বলেছেন, এটা এক ধরনের, এটা একটু শুনতে চাই। সাথে হচ্ছে যে কোনো ক্রাইসিসে, যেমন এই যে সম্প্রতি যে নভেম্বরে যে দুর্ঘটনাটা হলো, অগ্নিকাণ্ডটা হলো, এরকম যে কোনো ক্রাইসিসে আমাদের প্রথম চিন্তা আসে এভিকশন। সো এভিকশন থেকে বের হয়ে কিভাবে আমরা ইনক্রিমেন্টাল আপগ্রেডিংয়ে যাব, এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কিভাবে সম্ভব, বা যদি আমি ইমপ্লিমেন্টেশনের কথা বলি সেটা কিভাবে সম্ভব, এই দুটা নিয়ে একটু শুনবো। তো এখন এখানে আসার মানে বাংলাদেশে আসার কয়েকদিন আগেই আমাদের ইউনিভার্সিটি অফ কেমব্রিজে একটা ওয়ার্কশপ ছিল, তো ওইখানে আমি অ্যাটেন্ড করেছিলাম। এটা ছিল হচ্ছে এনভায়রনমেন্টাল রেস্টোরেশন অ্যান্ড লিগাল রাইটসের উপরে। এটার নামই ছিল রাইটস অ্যান্ড রেস্টোরেশন, কেমব্রিজ কনজারভেশন ইনস্টিটিউট করা হোস্টেল। তো ওইখানে ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের একজন লয়ার প্রফেসর ছিল, ও সব কথাটা পরে লাস্টে বলছে যে, গাইজ ডু ইউ নো দ্যাট হোয়াটস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম? বলছে তুমি বলতেছো যে নেচার নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জে এনভায়রনমেন্ট রিস্টোর করা লাগবে, তুমি একটা বস্তিতে যে ওকে বলতেছো তুমি এইখানে চাষ করো, এখানে তুমি এটাকে ফিরায় আনো, একটা ল্যান্ডস্কেপ ফিরে আসতে অনেক সময় লাগে, একটা গাছ বড় হইতে সময় লাগে। ও নিজে জানে না যে ও গাছ পুঁতার 5 দিন পর ও এখানে থাকবে কিনা, ওর রাইটস নাই এখানে থাকার, কিন্তু আপনি ওকে বলতেছেন তুমি একটা 10 বছরের জন্য একটা গাছ লাগাও। ও যখন লাগাবে না তখন আপনি ওকে বলবেন যে এই যে দেখছো এগুলা মানে খাসলত খারাপ। এটা হচ্ছে এরকম, আমরা ল্যান্ড রাইটস বা টেনিওর রাইটস আসলে আপনি যদি না ইনশিওর করতে পারেন, সেটা বিভিন্ন ফরম্যাটে হতে পারে। এটা হচ্ছে যে শহরের মাঝখানে এত দামি জমি এগুলো দিয়ে দিব না, এভাবে দিয়ে দিতে হবে না, অনেক সিস্টেম আছে। ইটস নট এ বাইনারি, ইটস নট লাইক দিয়ে দিতে হবে অথবা দিব না, এটার মাঝখানে 50,000 ডিফারেন্ট অপশনস আছে। আপনি একটু চোখ খুলে তাকাইলে দেখবেন ব্রাজিলে একভাবে দিছে, ব্রাজিলে ওদেরকে একটা জোন অফ এক্সেপশন এভাবে দেওয়া, থাইল্যান্ডে একভাবে কোঅপারেটিভ করে দিছে যে যারা বস্তিতে থাকে তারা যদি তাদের লিগ্যাল রাইট না থাকে, এখানে তো বুঝতে হবে যে 2 টাইপের, একটা হচ্ছে যে স্লাম লাইক কন্ডিশন, বাট এটা হচ্ছে গিয়ে জমির মালিক আছে, ও নিজেই ঘর তুলছে জাস্ট ভাড়া দেওয়ার জন্য, এই টাইপের কিছু সেটেলমেন্ট আছে যেটা ওর লিগ্যাল রাইট, আমি এখানে 600 ঘর তুলছে, এখন ওটার কন্ডিশন খারাপ, আপনি ওর সাথে ডিল করবেন একভাবে। আর আপনার হচ্ছে যে শহরে খালি জমি ছিল, পতিত জমি ছিল, সেখানে মানুষ ঘর বানাইছে, সেটা আরেকভাবে ডিল করবেন। অনেক বৈশ্বিক এক্সাম্পল আছে, বাট এখন মোটা দাগে একদমই এটা কনসেনসাস অ্যামংস্ট অল রিসার্চার যে লজিস্টিক্যালি সিঙ্গাপুর বা এই টাইপের খুব ছোট সিটি স্টেট ছাড়া আপনি এটা তাদেরকে সবাইকে বিল্ডিং বানায় ফ্ল্যাট দিবেন, এই টাইপের লজিস্টিক্যাল জিনিসটা আসলে ইটস নট পসিবল। ঢাকা শহরে এখন ধরেন 50 লাখ লোক বস্তিতে থাকে, তো 50 মানে 10 লাখ ফ্যামিলি, আপনি এখন 10 লাখ ইউনিট বানাইতে হলে আপনি তো ডেইলি 1000 করে বানাইলেও আপনি পারবেন না, শেষ হবে না। সো pragmatically speaking, best is to figure out a system যে সে তার জায়গাটাকে ঠিক করবে, আপনি তাকে বিভিন্ন enabling সিস্টেম করবেন, আপনি তাকে বিল্ডিং ম্যাটেরিয়ালসে সাপোর্ট দিতে পারেন, বিভিন্ন এটা দেয়ার ক্যান বি মেনি ডিফারেন্ট ওয়েজ, বাট আপনাকে তো আর্গুমেন্টটা তো আগে হচ্ছে আপনাকে স্বীকার করতে হবে যে ও এই শহরে এক্সিস্ট করে, এখানে ও কাজ করে, এখানে বিভিন্নভাবে যারা এঙ্গেজ, এখানে একটা বিশাল ইকোনমি আছে। এটাকে সরায় ফেললে আসলে আমি কি একটা কখনো চিন্তা করি যে ইপিজেড গুলো উঠায় দিয়ে এখানে আমি করব না, এটা আমরা শুধু বস্তির ক্ষেত্রে চিন্তা করি, এটা শুধু বস্তির ক্ষেত্রে চিন্তা করি। আমার কথা হচ্ছে যে আপনি এটা জাস্ট বিকজ ইউ কান্ট সি সামথিং ইট ডাজন্ট মিন দ্যাট ইট ডাজন্ট এক্সিস্ট।
আজকে যদি এখন ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিস্টরা যে একটা রিসার্চ করে, দেখা যাবে যে করাইলের জিডিপি হচ্ছে গিয়ে মানে সিগনিফিক্যান্ট। এটা ইজ লাইক এ স্মল সিটি। এই জিডিপি আপনি কেন বাদ দিবেন? আপনি তো দেশের স্বার্থেই চাবেন যে এটাকে একটু বেটার করা, অ্যাকসেন্টুয়েট করা। এটা হচ্ছে উইলের ব্যাপার, এটা হচ্ছে ভিশনের ব্যাপার। ব্যাংকক 1 মিলিয়ন মানুষকে উঠে স্লাম আপগ্রেডিং করে ফেলছে। আমরা এখনো পারলাম না। মানে ব্যাংককে, হ্যাঁ, মানে এটা তো আমার গায়ে লাগার মতন জিনিস। কারণ আমার দেশের ওই মানুষরা, তাদের তো ওই নলেজ আছে, তারা হয়তো আচ্ছা ফায়ার সেফটি কিভাবে হবে, তো এগুলো তো টেকনিক্যাল ইস্যু, এগুলো সব টেকনিক্যাল প্রবলেমের সলিউশনগুলো অলরেডি দেয়। ভেনিসের এক্সাম্পল আবার আসে, ভেনিসে কি অনেক চিপা না বিল্ডিং, কাছাকাছি না, ফায়ার রিস্ক কিভাবে ম্যানেজ করে, মিটিগেট করে কিভাবে, দেয়ার আর ওয়েজ টু ডু দ্যাট। এইটার জন্যে নাথিং জাস্টিফাইজ এভিকশন, নাথিং জাস্টিফাইজ এই শহরে আপনার বুয়া জানে না যে বাসায় গেলে তার বাসাটা আছে কি নাই, আর সে আপনার বাসায় কাজ করতেছে, তার তো ভয় লাগতেছে যে, কারণ বলছিল ওই দিন বুলডোজার আনবে, এইটা চিন্তা করতে যায় ও তরকারি পুড়ায় ফেলছে, তখন আপনি তার সাথে বকা দিতেছেন যে কেন তরকারি পুড়ায় ফেলছো। এইটা হচ্ছে আনজাস্ট একটা সিটি, বাট এটা উই ডোন্ট নিড টু ডু ইট, উই ক্যান ডু বেটার ইফ উই ওয়ান্ট, উই ক্যান ডু ইট ইন ডিফারেন্ট ওয়েজ। এটা ইজ এগেন এ কোয়েশ্চেন অফ একটা নিয়ে একটা ন্যাশনাল ডায়ালগ করা, ডিসকোর্স করা এবং বের করা যে কিভাবে এটা হইতে পারে। আর আপনার প্রথম এই জন্য সবকিছু কামস ব্যাক টু ডিজায়ার, আপনাকে চাইতে হবে, চাওয়াটা গুরুত্বপূর্ণ। কে আপনাকে চাওয়া শিখাইছে এভিকশন, সেটাও বের করা গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, এটা যেহেতু বলতেছেন 1959-এ ঢাকার যে প্ল্যান হয়েছে, সেটাও ইংল্যান্ডের একটা কনসালটেন্ট, ওই প্ল্যানের লিস্ট অফ অ্যাক্টিভিটিজের সেকেন্ডটার নামই হচ্ছে স্লাম ক্লিয়ারেন্স। তার ম্যান্ডেট, প্ল্যানের ম্যান্ডেট হচ্ছে স্লাম ক্লিয়ারেন্স। সো আপনি যেই জিনিসগুলো শিখছেন, সেই জিনিসটা আপনি কার থেকে শিখছেন, এটার জন্য তো আপনাকে এক ধরনের, এইটা আপনি না কোয়েশ্চেন করলে ইউ উইল নট বি এবল টু চেঞ্জ এনি সিঙ্গল থিং। শহর বাদ, নাথিং উইল চেঞ্জ আনলেস ইউ আর এবল টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট। আপনি যেটা করেন, আপনি এটা কেন করেন। এতক্ষণ তো আমরা শহর নিয়ে অনেক কথা বললাম, তো এই শহরের মধ্যে যেটা আপনি বলছিলেন, আমরা যদি আরেকটু যোগ করি যে এগ্রিকালচারাল লাইফ, লেবার এবং আরবান স্পেস, তিনটা কি একই সাথে সহাবস্থান করার কোনো জায়গা আছে, নাকি আমাদের আরবান থিঙ্কিংটা এখনো হচ্ছে ওই রুরাল এক্সক্লুশনকে কেন্দ্র করেই গড়ে ওঠে? এখানে থিওরিটিক্যালি, আই মিন, দেয়ার ইজ আ লট অফ থিওরি অ্যাবাউট দ্য প্ল্যানেট ইজ আরবান, দেয়ার ইজ নাথিং বিয়ন্ড দ্য আরবান, প্ল্যানেটারি আরবানিজম, মানে এই টাইপের অনেকগুলো কথা আছে যে রুরাল এখন আবার কি, everyone is connected somehow, information superhighway and globalization and all that. So এটা এক ধরনের তাত্ত্বিক কথা। অফকোর্স আমরা একভাবে চিন্তা করে আসছি একটা বাইনারিতে, আরবান আর রুরাল। এখন কোনো জায়গায়, যেমন চায়নাতে আরবান ডেভেলপমেন্ট হয়েছে এমনভাবে যে সিটিগুলো খুব এক্সক্লুসিভ, আপনার বেইজিংয়ে কাজ করতে হলে ইউ নিড এ পারমিট, লাইক এ ভিসা সিস্টেমের মতন। দ্যাট ওয়াজ দেয়ার ওয়ে অফ কন্ট্রোলিং যে কতজন মানুষ কাজ করতে পারবে, আপনি শুধু ট্যালেন্টেড মানুষকে নিবেন সিটিতে, এটা একটা ওয়ে। আই এম নট সেইং নর্মেটিভলি লাইক গুড অর ব্যাড না, এটা ইট ডিপেন্ডস অন হুইচ ভ্যালু সিস্টেম থেকে জাজ করবেন, সো এটা দ্যাটস নট মাই চয়েস, বাট অপশনগুলো বলছি। এখন আমাদের যেটা, যে আপনি বলছেন যে আমরা আরবান অ্যাগ্রো, পার্টিকুলারলি আই থিঙ্ক দ্য টার্ম শুড বি অ্যাগ্রো ইকোলজি, হ্যাঁ, অ্যাগ্রো ইকোলজি, এবং এই সহাবস্থানটা কি পসিবল কিনা। আমার তো মনে হয় যে আমরা এক্সপেরিমেন্টটা করি নাই। আমরা যদি জেনুইনলি বলতাম ওকে এটা যদি নাও হয়, লেট আস ট্রাই। আপনার কাছে কি মনে হয় পসিবল, আপনার দৃষ্টিকোণ থেকে? এটা নট অনলি পসিবল, আপনি এক ঢিলে ধরেন 4টা পাখি মেরে ফেলছেন, এরকম একটা জিনিস। আপনি এভাবে চিন্তা করেন যে আপনার বাচ্চা তো এখন, আপনার সবার স্ক্রলিং করতেছে, আঙ্গুল খসে পড়তেছে, কারণ স্ক্রলিং করতে করতে ডিভাইস, আপনি তো বুঝতেছেন না। আপনার বাসার ছাদে এসে অ্যাগ্রোইকোলজিক্যাল এটা আছে, ও কিছুক্ষণ ওখানে যে ফার্মিং করতেছে, ওর ওখানে একটা র্যাবিট আছে রাখা, ও প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য সবগুলোর সাথে ও বেড়ে উঠতেছে। অ্যাজ উই গো টুয়ার্ডস এ মোর অ্যালগরিদমিক লাইফ, এআই দিয়ে হচ্ছে, আপনি যদি এটার একটা কাউন্টার স্পেস না তৈরি করতে পারেন, মোর হিউম্যান, যেটা এআই পারবে না, হ্যাঁ, যাও একটা ব্রোকলি উপর থেকে নিয়ে আসো, ছেলেকে বললেন এখন আমরা ব্রোকলি আজকে ভর্তা বানাবো, এটা ধরুন এই লেভেলে আপনি যে শহরটা যদি এরকম না হয়, তাহলে তো আপনি আরও মেকানাইজড হইতে থাকবেন, আরও এলিয়েনেটেড হইতে থাকবেন। আপনার চ্যাট জিপিটি, আই মিন আই ওয়াজ জাস্ট টকিং উইথ অ্যান এআই রিসার্চার, বাংলাদেশি, ইউনিভার্সিটি টরন্টোতে, ইশতিয়াক ভাই,
তো ওনার সাথে কথা ছিল কালকে, উনি বললো যে লোনলিনেসের জন্যে মানে চ্যাট জিপিটি কনভারসেশন হিসেবে ইউজ করে এরকম র্যাঙ্কিংয়ে গ্লোবালি বাংলাদেশ 5th। তো আমার দেশে এত মানুষ, তো কথা বলে না কেন পাশের জনের সাথে? খুবই বিতর্কিত একটা অ্যাচিভমেন্ট, বাট মানে এটা নাম্বার 1 ধরেন হচ্ছে জাপান, নাম্বার 2 হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন, হাইলি মেক ইন্ডিভিজুয়ালাইজড লাইফ, সেন্স ফর দেম। বাট আমরা কিভাবে 5 নম্বরে ঢুকে গেলাম? 5 নম্বরে। তার মানে আমাদের ইউথের ট্রেমেন্ডাস লেভেলের, তার মানে তাদের মেন্টাল হেলথ, মানে দিজ আর থিংস যেটা আপনি এখন বুঝবেন না, 30 বছর পরে মনে হবে যে ইস এটা কি অবস্থা ছিল। আপনি তো ইন্ডিকেটরস দেখতেছেন অনেক সময়, যে ভাত একটা টিপলে যেমন বোঝা যায়, এটা হচ্ছে এরকম। এই ইন্ডিকেটর দেখার পরেই তো মানে আপনার এখন 30 বছর ধরে রিসার্চ করতে হবে না, আপনি তো সাথে সাথে বুঝে যাচ্ছেন যে কেন চ্যাট জিপিটির সাথে কথা বলতেছে এই পরিমাণ। এবং অফকোর্স এই টাইপের যে অ্যালগোরিদমগুলো, দে হ্যাভ দেয়ার বায়াসেস। সো এমন না যে এটা একটা নিউট্রাল মানুষের সাথে কথা বলছে, এন্ড ইটস নট আ হিউম্যান কনভারসেশন, মানে হিউম্যান কনভারসেশন, এবং তাদের পার্টিকুলার বায়াস আছে। সো আপনাকে সে ওই দিকেই একটা লুপের মতন। যেমন কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করছে আমেরিকাতে, এটা এরকম কেস এখন অনেকই হচ্ছে যে আত্মহত্যা করতে আরো বেশি ইন্সপায়ার করছে। যে কারণ ও একটা পজিটিভ ফিডব্যাক লোকের মতো, আপনি যেটা ওকে ও সেন্স করতে পারছে, ও আপনাকে ওইটাই আপনি যেটা শুনতে চাইবেন ওটাই বলবে আপনাকে। ওরকম একটা সময় যে আজকে থেকে আপনি কি ধরনের শহরে থাকতে চান? আমার তো মনে হয় শহরটা আরো মানে এআই প্রুফিং এর জন্যই আপনার অ্যাগ্রোইকোলজি, এই অ্যাক্টিভিটি, যেই কারণ আপনি যখন আস্তে আস্তে অনেকগুলো কাজ আর করা লাগতেছে না। আপনি যেমন এখন অনেক জায়গাতে ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে কথা বলে, ওয়েলফেয়ার স্টেটে, যে একটা মিনিমাম মানুষ, এবং এটা রিসার্চ করে দেখাইছে যে মানুষকে একটা মিনিমাম দিলে ও লেজি হয় না, বরং উল্টাটা ও আরো অন্টারপ্রেনারিয়াল হয়। কারণ ওর একটা লেভেলের সিকিউরিটি হয়ে যায় যে মাসে 5,000 টাকা পাবো, আমার তো অ্যাটলিস্ট চাল কেনার টাকা আছে, এখন আমি একটা রোবট বানাবো, কথার কথা। অন্টারপ্রেনারিয়াল হয় বিকজ ওর ভয়টা চলে যায় যে আমি না খেয়ে মরে যাবো। আপনি এখন এরকম একটা সোসাইটিতে যাচ্ছেন, একটা ওয়ার্ল্ডে, যেখানে আগামী 10 বছরের মধ্যে আমরা যারা মনে করছি ও বাংলাদেশে আউটসোর্সিং করে, আমি এখন ওই মানে গ্রাফিক ডিজাইন করতেছি, ডলার আসতেছে, ইভেন কন্টেন্ট ক্রিয়েশন, যেটা দেখা যাবে যে অনেক কন্টেন্ট আপনি প্রম্পট দিয়েই বানাচ্ছেন, মানে আপনার অ্যাকচুয়ালি যে শুটিং করতে লাগতেছে না। এরকম একটা ভেরি ফাস্ট মুভিং একটা ট্রেনে আমরা উঠে গেছি। হোয়াট সর্ট অফ আরবান এনভায়রনমেন্ট, হোয়াট সর্ট অফ লিভিং ডু ইউ ওয়ান্ট? এই কনভারসেশন আপনি এখন চিন্তা করেন যে আজকে রাত্রে আপনারা সবাই স্যাম্পলিং করবেন যে বাংলাদেশের টক শোর কনভারসেশন গত 5 বছরের। অফকোর্স দোজ থিংস আর ইম্পর্টেন্ট, বাট আমাদের তো উই আর ইনক্রিজিংলি ইন এ সিচুয়েশন ওয়েন এআই, ক্লাইমেট চেঞ্জ, এগুলো এক্সিস্টেন্সিয়াল রিস্ক, এক্সিস্টেন্সিয়াল মানে অটোমেশন। এখন গার্মেন্টস ফ্যাক্টরি এই লেভেলের ধরেন, মানে এটা খুব ইন্টারেস্টিং, পুরা ওয়েস্টার্ন টেস্ট ডিজায়ার শিফট করে গেছে স্পোর্টস ওয়্যারে। স্পোর্টস ওয়্যার হচ্ছে গিয়ে সিনথেটিক ম্যাটেরিয়াল, ওর কটন লাগে না, সো আসলে ওর ফ্যাব্রিক থেকে সব তৈরি করে। আপনি বুঝতেছেন যে ওখানে সবাই জিমের কাপড় পরে ঘুরতেছে, আপনার আস্তে আস্তে দেখা যাবে যে এত অটোমেটেড হয়েছে যে আপনার গার্মেন্টস কোথায়। সো আমরা 30 বছর পরে এই এআই, এই অটোমেশন, এইগুলো আমাকে কেমনে ইম্প্যাক্ট করবে? আমি যদি আজকে এগুলো নিয়ে কথাই না বলি, then we will be in a place where everyone else will dictate our agenda, যেটা কাইন্ড অফ আমরা আসলে মধ্যে পড়ে গেছি এখন। this is what I feel needs, it's like পাতা উল্টানোর মতো, একটু পেছনে যাওয়া। যে পাতা মানে ঠিক আছে, আমাদের হিস্ট্রিতে এই অনেক অনেক পাতা, we are proud of it, we are proud of things that we have done, we are not so proud of many things that we have done. As a nation we own collectively those things, but then what's coming, মানে আগে আপনি যদি জানেন যে আপনি একটা গাড়ি এখন এটা খাদে পড়ে যাবে, এখন হচ্ছে এই বাম পাশে বসছো কেন, তুমি ডান পাশে আসো, হ্যাঁ তুমি ওর পাশে বসছো কেন, আপনি গাড়ির মধ্যে এটা নিয়ে ঝগড়া করতেছেন, আর বাসটা খাদের থেকে পড়ে যাবে। That's what I feel. ঢাকা, আর্থকুয়েক, আরবান ক্লাইমেট চেঞ্জ, ওরকম একটা জায়গায় আমরা আছি। So we need to change the pace, and move on with respect for each other. এই জায়গাটাই ঢাকার একটা বড় সমস্যা। যদি আমি হাউজিং এর কথা বলি, হ্যাঁ, জাস্ট হাউজিং এবং ক্লাইমেট জাস্টিস, এই দুটো জায়গা থেকে একজন ডিজাইনারের এথিক্যাল ডিলেমা বা এথিক্সের জায়গাটা আপনি কিভাবে দেখেন? এথিক্সের এভাবে চিন্তা করেন যে হোয়াট ইজ দ্য মোস্ট ফাউন্ডেশনাল হিউম্যান রাইট। ধরেন আপনি এখন আমাদের কনস্টিটিউশন একভাবে রাইটস ডিফাইন করেছে, হাউজিং এর রাইটস ইজ নট তো আমরা জাস্ট আরবান, আমি যে একটা অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম চালাই, এটা নিয়ে একটু শুনতে চাই। এটাও একটা এক ধরনের, মানে ওই যে যেটা বললাম যে
5ই আগস্টের দিনই মনে হইলো যে দেশটা কারো বাপের না, সবাই দেশ নিয়ে কথা বলছে। আমি তো দেশ লেভেলে অত বুঝি না। তো আমার হচ্ছে একটা ক্যাম্পেইন, এখানে আমার সাথে আরো অফকোর্স আরো অনেকজন আছে, ডক্টর ইফাদুল হক আমেরিকাতে পড়ান, এখানে ইফতেখার এশিয়া প্যাসিফিকে পড়ান, এরকম অনেকেই আছে। তো আমরা বললাম যে আচ্ছা শহরটা কারো বাপের না, যদি শহরটা কারো বাপের না হয় তাহলে আসলে কার? তারপর আমরা একটা ক্যাম্পেইন করলাম যে মানুষজন বলুক শহরটা কার, কি চায়। ওই অনেক 1000-এর মতন না কত রেসপন্স পেলাম ডিজিটাল। ওইটা থেকে আমরা কতগুলা রাইটস বের করলাম যে তাদের কথা থেকে উঠে আসছে, মানে আমার ম্যানিপুলেট করতে হচ্ছে না, মানে উই হ্যাভ অল দ্য ডেটা, এনিওয়ান ক্যান আস্ক ফর ইট, উই ক্যান শো ইট, একদম সিম্পল উইদাউট ম্যানিপুলেশন। মানুষজন যা স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স। 7টা ক্যাটাগরির মধ্যে চলে আসছে, অলমোস্ট 7টা ধরনের মানুষ যে চা চায় এই যোগাযোগের জিনিসটা। আচ্ছা এই একটু নেচার বেসড কেমনে হয়, একটু মানে ও নিজেই ওকে আসলে ইউনাইটেড নেশনস থেকে এসে বলা লাগছে না যে নেচার বেসড সলিউশন ভালো, ও নিজেই বুঝতেছে যে নেচার বেসড সলিউশন যদি হইতো একটা জিনিসের। তো উনারা এক্স্যাক্ট এই ওয়ার্ড ইউজ করে নাই, বাট লিখছে যে ইস যদি এখান থেকে গাছটা কাটে ফেলাইছে, যদি আবার একটু গাছগুলো ফেরত আসতো। সো সে তার ল্যাঙ্গুয়েজে বলছে। তো এরকম করে আমরা তো এখান থেকে এইগুলোকে সবগুলোকে সাজায় আমরা কনস্টিটিউশন রিফর্ম কমিটিতে আমাদের জাস্ট আরবানের পক্ষ থেকে, রিওয়েটের পক্ষ থেকে আমরা যে জমা দিয়েছি সেই রিপোর্টগুলা। তো এইটা একটা অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম, মানুষের কথা বলার একটা জায়গা, যে কথাগুলো আসলে কেউ ফান্ড করে না কেউ। তো এটা হচ্ছে ওরকম একটা justurban.net, ওইটা একটা ওয়েবসাইট যেখানে গেলে এই প্রপোজালগুলো পাওয়া যাবে আমাদের, এটা অনলাইনে অ্যাক্সেসিবল। তো এটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হ্যাট, তো বিভিন্ন হ্যাট আছে আর কি। তো একটু ঢাকা থেকে বাইরে যাই, উত্তরাঞ্চলের দিকে যাই। আমরা অনেক ঢাকা নিয়ে কথা বলছি। তো উত্তরাঞ্চলের নদীগুলোর বর্তমান অবস্থা কি ধরনের সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তৈরি করছে? একই সাথে তিস্তা নদীর যে পানির সংকট, এটাকে কি আপনি পলিটিক্যাল নাকি ইকোলজিক্যাল, কোন ক্রাইসিস হিসেবে চিহ্নিত করবেন? আই মিন রিসার্চার হওয়ার সুবিধা হচ্ছে যে আপনি কিছু জিনিস একদম বলতে পারেন যে আমি জানি না, কারণ আমি তো এটা ঘাঁটি নাই। সো তিস্তারটা আই অ্যাকচুয়ালি ক্যানট কমেন্ট, কারণ এটা নিয়ে আমার পড়াশোনা ওরকম নাই। আমি যেটা দেখে আসছি সেটা হচ্ছে 2023-এ আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। কুড়িগ্রামে যারা হচ্ছে গিয়ে আসলে চর থাকে, এবং ওই যে একটা ওয়েটল্যান্ডিক ওয়ে অফ লাইফ, যে এক চাচা আমাকে বলতেছে যে বন্যা হইলে আমার আধা ঘন্টা দেন, বাসাটা সরাই ফেলবো, এই কনফিডেন্স দিয়ে যে আচ্ছা অফকোর্স এই বাসাগুলো তারা জানে যে তারা মুভ করতে হয়, চর এক জায়গায় উঠে এক জায়গায় আবার ভাঙতেছে। তো উনারা বলতেছিল যে আগে আমরা আর কি ল্যান্ডস্কেপটাকে রিড করতে পারতাম, মানে আমি বলতে পারতাম যে এখানের বালুটা এরকম, এই চর টিকবো না, আবার ওই বালু ধরে বলতে পারছে এই চরটা 10 বছর থাকবে, এখানে এইটাতে বসতি করা যায়। উনারা বলতেছে এনাদের যে এই যে একটা উইজডম অফ দ্য ল্যান্ড, এই উইজডমটা এখন ওনাদের মিসরিডিং হইতেছে, যে এরকম তো হওয়ার কথা না। কারণ ওই যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, 1 বছরে 3টা বন্যা হয়ে গেছে, যেটা ইউজুয়ালি 3 বছরে একটা বড় বন্যা হয়, সেরকম 1 বছরেই 3টা হয়েছে। তো ওনাদের যেভাবে যাপিত জীবনে ওনারা অভ্যস্ত, সেটার থেকেও এই বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট হচ্ছে। আই মিন এই জন্য আমি বললাম যে আপনি যখনই ওই যে পিউরিটানিক্যাল ভাবে, মানে পিওর ওয়ার্ড চান যে তিস্তা এটা ইকোলজিক্যাল, এটা পলিটিক্যাল, সবকিছু এখন আর ডিপেন্ডস আপনি এটাকে কিভাবে দেখতেছেন, আপনার লেন্সটা কি। একটা সায়েন্টিস্টকে নিয়ে ছেড়ে দিলে ও বলবে হ্যাঁ এটা তো পুরাই একটা সায়েন্টিফিক ইকোলজিক্যাল ইস্যু। একটা জিওপলিটিক্যাল লোক বলবে কিসের সায়েন্স, এটা পুরাটাই। অফকোর্স দিস ইজ হাউ থিংস আর এনট্যাঙ্গল, থিংস আর অলওয়েজ এরকম একটা মেসি কানেক্টেড রিলেশনাল, যেভাবে আপনি বলতে চান। এখন এটা ডিপেন্ড করবে যে আপনি কোন কনভারসেশনে কোন সুতাটা টান দিবেন, কারণ সবাইকে সবকিছু সবসময় বলতে হবে না, তাই না? আপনি যখন তিস্তা নদীর ইম্প্যাক্ট নিয়ে আপনি যদি কাজ করতে চান, আপনি এটা যে একটা লিভিং মানে মানুষের যাপিত জীবনের অংশ এবং সেটা চেঞ্জ হচ্ছে, অ্যানথ্রোপোলজিস্ট নিয়ে যান, তারা একভাবে দেখবে। আপনি যদি এখন বলেন যে না ওয়াটার কোয়ালিটি দেখবো কারণ এর পলিউশন হইতেছে আপস্ট্রিম, কথা আপনি ধরেন একজন ওয়াটার ইঞ্জিনিয়ার বা ওয়াটার এই পলিউশনের কাজ করে, ইট ইজ লাইক থিংস আর অলওয়েজ মিক্সড। ইট ইজ দ্য প্রবলেম ইজ অনেক সময় আমি যখন বলে নিই যে এইটাই এবং আমি পুরো দুনিয়াকে ফোর্স করি যে ওইগুলো ইম্পর্টেন্ট না, আমি যেভাবে দেখতেছি এটাই ইম্পর্টেন্ট, কারণ সবাইকে সব কিছু সবসময় বলতে হবে না, তাই না? আপনি যখন একজন ওয়াটার ইঞ্জিনিয়ার বা ওয়াটার এই পলিউশনের কাজ, ইট ইজ লাইক থিংস আর অলওয়েজ মিক্সড। ইট ইজ দ্য প্রবলেম ইজ অনেক সময় আমি যখন বলে নিই যে এইটাই এবং আমি পুরো দুনিয়াকে ফোর্স করি যে ওইগুলো ইম্পর্টেন্ট না,
তখন প্রবলেমটা হয়, কারণ নলেজ তো ইজ ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সবাই আনলো, সবার যেভাবে আপনি আনলেন, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট দেখাইলো যে দেখো এটা তো এভাবে এটা কানেক্টেড, একজন বললো যে দেখো এটার ইম্প্যাক্ট হচ্ছে এভাবে। এই প্লুরালিটি অফ নলেজকে আপনার ইন্টিগ্রেট করে আমরা হয়তো একটা সমাধানের দিকে। ওই যে আপনার এখন আর কি আমি ইংলিশ সব ওয়ার্ডই আমার কাছে মনে হয় প্রবলেম্যাটিক, তো ইংলিশ এই জন্য ইংলিশ ওয়ার্ড যে স্ট্যান্ডার্ড ডিসকোর্সের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আর কি সবগুলাই শুনলে মনে হয় যে এটার এগেনস্টে কিছুক্ষণ মানে তর্ক করি। যেমন আমার কাছে মনে হয় না দ্য আইডিয়া ইজ অ্যাবাউট ইন্টিগ্রেশন, কারণ ইন্টিগ্রেশন বলতে এটা বোঝায় যে আপনার কাছে ধরেন পাজল আমরা কীভাবে মিলাই, আমাদের তো একটা ম্যাপ থাকে যে পাজলটা আলটিমেটলি দেখতে কেমন লাগে, ওইটার সাথে দেখে দেখে আমি মিলাই। আপনার ওই স্ট্যান্ডার্ডটা কি, আপনি যে মিলাবেন, আপনি যে মিলানোর পরে যে পিকচার, এটা কি আপনার কাছে আছে? নাই। there is a এটা একটা টার্ম আছে, there is a radical unknowability in the way that things are. সুতরাং আপনি যখন বলেন ইন্টিগ্রেট, তখনই মনে হবে যে আপনার একটা মানে ম্যাথমেটিক্যাল ব্যাপার, একটা যে আমি জানি যে এটার সাথে এটা হয়ে এরকম, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তার মানে কি এটা যে এখন আমরা কোনো অ্যাকশনই করব না? না, আপনি চেষ্টা করবেন, আপনার ফাউন্ডেশনের রুল হবে কোনো অ্যাকশনেই যাতে বেইনসাফি না হয়ে যায়। আপনি সবসময় চাইতে চাবেন যে আপনি করতে চাবেন কেয়ার, কাইন্ডনেস, যেভাবে নাম দেন, মানে আই এম নট ইন্টারেস্টেড ইন রিয়েলি দ্য টার্মিনোলজি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান রেফার টু দ্য সেম কোয়ালিটি। এটা আপনি কেয়ার নাম দেন, কারণ এখন গ্লোবাল নর্থে কেয়ার ওয়ার্ডটা খুব ইউজ হয়, যে আরবানিজম অফ কেয়ার, মানে দ্য এথিক্যাল সিটি, দ্য কেয়ারিং সিটি। এখন অনেক বই, দ্য কেয়ারিং সিটি, মানে হাউ ক্যান আ সিটি কেয়ার। আপনি এই অ্যাঙ্গেলে বলেন, আপনার যদি মানে ইনসাফ ইহসান না ইউজ করতে ইচ্ছা হয়, নো প্রবলেম রে ভাই, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনার এটা হচ্ছে একটা ভ্যালু। আপনি যে ল্যাঙ্গুয়েজই বলেন কিন্তু কেয়ারটা করেন। সো এই একই লজিকে আমরা যদি বারবার মনে করি যে একটা সলিউশন আছে, আমরা যদি ওইটার সাথে মিলাইতে যেতে চাই, সবসময় মনে হবে যে এটা মিলে নাই। সো ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ গ্লোবাল পিকচার অফ থিংস। লাইফে এরকম, আপনি কি জানেন আজকে থেকে 5 বছর পরে আপনি 2030 সালের ফেব্রুয়ারি 3 তারিখে কই মাছ দিয়ে ভাত খাবেন? ইউ ডোন্ট প্ল্যান লাইক দ্যাট। করেন না? উনি করেন না, কারণ বাট আপনি জানেন যে আপনি ওই দিন একটা হারাম টাকার খাবার খাবেন না, এটা আপনার প্রিন্সিপাল। আপনি ধরে নিয়েছেন যে ঘুষ দিলে ঘুষের টাকা দিয়ে খাবো না, এটা আপনি মেনটেন করে যান। সো ইউ নিড আ সেট অফ প্রিন্সিপালস। এই একটা ওই যে নৌকায় মাঝি, বৃষ্টি পড়তেছে, রাতের অন্ধকার, অকুল দরিয়ার একটা বিশ্বাসের উপর ভর করে তো এখন এটা আপনার এক ধরনের কারণ আপনি যখন শিওর না এক্স্যাক্টলি দ্য হোল টেরেন্ট আপনি দেখতে পাচ্ছেন না, অফকোর্স আপনার একটা এটাকে সেকুলার টার্মসেও বলতে পারেন, এটাকে একটা নন সেকুলার পোস্ট সেকুলার টার্মসেও বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। ইউ উইল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট, ইউ উইল অলওয়েজ হ্যাভ টু সাবমিট টু দ্যাট আননোয়াবিলিটি। আপনি যে জানেন না, এটা আপনাকে মেনেই নামতে হবে ফিল্ডে। কারণ এই না জানাটাকে আপনি ধার্মিকভাবে এক দেখতে পারেন, অন্যভাবে দেখতে পারেন, এটা তো আপনার চয়েস। এটা তো আমি আপনার উপরে ইম্পোজ করতে পারবো না, বাট আমি বলতে পারবো যে আপনি জানতে পারবেন না পুরাটা। এইটা আমরা এতদিনে বুঝে গেছি যে it's not possible to know all things at once, because that is how everything is. This is reality. আমাদের অনেক ইন্টারেস্টিং আলাপ হচ্ছে। তো এই জায়গাটা আমরা ডিকলোনাইজেশন নিয়ে তো অনেকবার কথা বললাম, বাট স্টিল আরেকবার যদি একটু জানতে চাই যে সাউদার্ন ভিউ পয়েন্ট পার্টিকুলার এই জায়গাটা আপনি হচ্ছে এখন যদি আমরা চিন্তা করি যে ঢাকার যে ডিজাইনগুলোকে, বা শুধু ঢাকা না, বাংলাদেশের শহরগুলো যদি আমরা ডিকলোনাইজেশন করব আমাদের ডিজাইনগুলোর ক্ষেত্রে, তাহলে এই সাউদার্ন ভিউ পয়েন্টটা কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে বা কতটুকু প্রভাব রাখতে পারে? এখন এটা হচ্ছে সাউদার্ন ভিউ পয়েন্টটা হচ্ছে একটা বোধ আমার কাছে প্রাইমারিলি। ইট ইজ নট লাইক মানে যুদ্ধতে নেমে গেছি, হ্যাঁ ওটা ইংলিশে লেখা একটা প্ল্যান ছুঁড়ে ফেলা দাও, ইটস নট দ্যাট। ইট ইজ মোর একটা বোধ যে এভাবে আমরা ইউজুয়ালি করে আসছি, বাট এটা নাও হইতে পারে, এটা অন্যভাবেও হইতে পারে। এটা এক ধরনের ডাউট। সো সাউদার্ন ভিউ পয়েন্টের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডাউট, যে এভাবে তো বলতেছে, আমার ওই বইটা আমি ছোটবেলায় পড়ছিলাম, এখন ওইটা ফলো করি, ওখানে তো এভাবে লেখা। কারণ আমরা আর্কিটেকচার পড়ি, আমাদেরকে শিখায় রেস্টুরেন্টে এরকম এত স্কোয়ার ফিট জায়গা লাগবে, এত স্কোয়ার ফিটে তারপরে এতটুকু হইলে কিচেন এতটুকু লাগবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড বই এত মোটা একটা ডিকশনারির মতন টেবিলে থাকতো। বাট হোয়াট ইফ একটা রেস্টুরেন্ট যেখানে মানুষ যারা আসবে ওরা আবার একটু চাষবাসও করবে, মেবি ওদের খাওয়ার জায়গাটার পাশেই একটা বাগান,
মেবি ও এখানে সপ্তাহ সপ্তাহ আসে, বুঝতেছেন? ওই আইডিয়াটা তো ওই যে লোক তখন লিখছে ওর নাই। ও বইটা লিখছে যেখানে আমেরিকার একটা শহরে ও স্ট্যান্ডার্ড অ্যাভারেজ দেখছে যে রেস্টুরেন্টগুলো এতটুকু হয়, এর একটা অ্যাভারেজ করে একটা রুল বানাইছে। সাউদার্ন ভিউ পয়েন্ট এটাই যে একটা সাউদার্ন ইমাজিনেশন, একটা অল্টারনেটিভ ইমাজিনেশন থেকে আপনি আসতেছেন, নট যে এটা রুল, এটা মানলে ভালো, না মানলে খারাপ। প্রশ্ন করা, বাট প্রশ্ন করার জন্য তো আপনার একটা ইমাজিনেশন লাগবে, একটা স্পেকুলেশন লাগবে মাথায় যে এটা ও তাই তো অন্যভাবে হয়, এটা কেন এইভাবে হইতে হবে। এই জন্য ইমাজিনেশন ইজ নট জাস্ট আসলে ও আমার ছেলে অনেক সুন্দর ছবি আঁকতে পারে, ওর অনেক ইমাজিনেটিভ, এরকম না। যে ব্যাংকার তাকেও ইমাজিনেটিভ হইতে হয়, যে আমরা এরকম একটা লোন প্রোডাক্ট বানাচ্ছি, এখানে তো এটা গরিব মানুষ পারবে না, তাইলে অন্য কি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হইতে পারে, আপনাকে তার লাইফটা চিন্তা করতে হবে, ইমাজিন করতে হবে। সো প্রতিটা জিনিসে ডিকোলোনিয়ালিটির একটা ফাউন্ডেশনাল প্রেমিস হবে টু ইম্যাজিন আদারওয়াইজ, অ্যান্ড দ্যাট ইমাজিনেশন ইজ নট বেসড অন মানে ভাই হ্যাঁ ইমাজিন করতে চাই, একটা বই দেন তো ভাই আমাকে, একটা ভালো বই যদি একটু লন্ডন থেকে নিয়ে আসতে পারেন তাহলে ইমাজিনেশন। নো, আপনার ইমাজিনেশন আপনার এই মাটিতেই। আপনি যখন ওই যে চরের মধ্যে 3 দিন থাকবেন, আপনি দেখবেন আপনার ইমাজিনেশন এনরিচ হইতেছে। আপনি বলছেন যে আমরা যদি পুরোটাই ডুবেও যাই, আমরা তো ভালোই থাকতে পারি, সব ধরেন কথার কথা। কারণ আপনি তো এখন এই এক্সপিরিয়েন্সগুলো আপনার যাপিত জীবনের অংশ না, সুতরাং একটা পার্টিকুলার জায়গায় একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স থেকে ইমাজিনেশন খুব সাবডিউড হয়ে যায়। সো আপনি যখনই আপনার এম্পিরিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার যখন এক্সপিরিয়েন্স পাল্টাইতে থাকবে, অথবা যাদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট তার থেকে আপনি শুনবেন যে এই বুয়া আপনার নাম কুড়িগ্রাম বাড়ি, আপনি কিভাবে বাড়ি করেন, কিভাবে থাকেন, এখন তো আপনি ওর পাত্তাই দেন না যে ওর কি নলেজ আছে, ওর শুধু আনতে পারে। আপনি যখন ওর ইমাজিনেশনটা থেকেও শিখবেন, ওই যে শুরুতে বলছিলাম, এটা তখনই পারবেন যখন আপনি হাম্বল। আপনার কাছে মনে হবে যে ওই পিয়নটারও একটা শেখানোর জায়গা আছে, সবার শেখানোর জায়গা আছে, বরং আপনি ছোক করবেন যে সবাই তো আমার চেয়ে বেশি জানে, তাহলে আমি ওর থেকে শিখি। তখন আপনার কাউকে ডিসরেসপেক্ট, অ্যারোগেন্ট হইতে ইচ্ছা করবে না। আপনার ইচ্ছা করবে না যে আমি এখন স্যার, ও আমাকে স্যার বলা নাই কেন, হ্যাঁ এটা আসবে না। একটা কালেকটিভ চেঞ্জই হবে, একটা কালেকটিভ চেঞ্জ, কারণ আপনাকে তো এইটা শিখানো হয়েছে যে আমি তো বেটার, ও তো খারাপ, এই রুমে ও ঢুকছে কেন। এটাও তো একটা কলোনাইজড, এটাই তো বলতেছি যে আপনি তো লম্বা সময় ধরে আমাদের এখন এই শাসনে থাকতে আমাদের সবকিছুতে এটার একটা প্রতিফলন হচ্ছে। এর অর্থই না যে আমি তাকে ব্লেম করতেছি যে কলোনিয়াল, ওটা হ্যাঁ সে করছে, চেঞ্জটা আমার হাতেই। আমাকে কনসিয়াস হইতে হবে যে আমি এটা করতেছি, আচ্ছা আমি যে তোমার সাথে এরকম ব্যবহার করছি, এটা কি তোমার খারাপ লাগছে? এটা যদি কেউ জিজ্ঞেস করতে পারে, তাকে তো অনেক নিজেকে নামাইতে হবে না, এটা কঠিন। এই জন্য এই চেঞ্জটা কষ্টকর। এই জন্য আপনার গায়ে পানি মারলেও আপনি বলবেন আচ্ছা মারুক না, আপনি আমার পানি মারছে, আজকে রাত্রে এসে ওর গ্লাস ভেঙে দিয়ে যাব, আপনার এরকম করতে ইচ্ছা করবে না। তখন এই জন্য আপনি যখন এই সফটনেসটা থাকবে, ইট ইজ নট উইকনেস, বাট আপনি এখন ওয়েস্টার্ন অন্টোলজিতে সফটনেসটা উইল বি টকড অ্যাবাউট ইন টার্মস অফ উইকনেস। আমরা তো এখানে এরকম না। তো if we are different, then let us show the world that we can be different, and we don't have to follow colonial routine, we don't have to follow anyone else's prescription. We can write our own prescription. Exactly, কারণ আমাদের and this goes back to আমরা এত পার্টিকুলার একটা ডেল্টা, এত পার্টিকুলার একটা জিওগ্রাফি, মানে একটা উইয়ার্ড জায়গা, পুরো পৃথিবীর আপনি যদি ম্যাপটা দেখেন, খুব কম ডেল্টাতে অনেকগুলো জিনিস একসাথে মিলে গেছে এরকম ভাবে। হ্যাঁ ডেল্টা অনেকই আছে, মানে রোমান্টিসাইজ করার কিছু নেই, ডেল্টা মিসিসিপি ডেল্টা, এই ডেল্টা ওই ডেল্টা, বাট এখানে এতগুলা জিনিসের কনফ্লুয়েন্স হয়েছে। এটা তো আপনার রিসোর্স ইমাজিনেশন খুলে দেওয়ার জন্য না, আপনি পুরো দুনিয়াকে শিখাবেন যে অন্য 10 ভাবে ইমাজিন করা যায় বেটা এখানে, ইউ উইল ওন দ্যাট ইন্টেলেকচুয়াল প্রাওয়েস। হ্যাঁ মানুষজন কেন নিউ ইয়র্কে লন্ডনে যাইতে চায়, কারণ ওখানে গেলে নাকি অনেক শিখা যাবে। হ্যাঁ মাস্টার্সটা ওইখানে করো, ওটা কেন? কারণ ওখানে নতুন নলেজ তৈরি হচ্ছে। আপনি যখন নিজের নলেজ তৈরি করবেন, এইটার চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। আপনার কাছে জাস্টিস বেসড আর্কিটেকচার কি? জাস্টিস বেসড আর্কিটেকচার আসলে খুব বেসিক জিনিস, যে আপনি যেই কাজগুলো করতেছেন, যে ডিজাইনগুলো করতেছেন, যে ডিসিশন মেকিং প্রসেসটা, এটাতে আপনি অ্যাওয়্যার অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর ডিসিশন, এইটা হচ্ছে প্রাইমারি।
এরপরে আপনি নেগোসিয়েশন করতেছেন যে এটার তো নেগেটিভ ইম্প্যাক্ট বেশি, এটা করব না, আবার এটা না করলে আমার চাকরি থাকবে না। এই সেখানেও তো একটা বাধ্যবাধকতা আছে। সেখানে আপনি সবসময় একটু ওই যে ইমাজিনেশন একটু ঘোরায় ক্রিয়েটিভলি আপনি যদি এটা সলভ করতে পারেন। ক্লায়েন্ট চাচ্ছে না না গ্লাস বক্স, আমি দুবাইতে দেখে আসছি গ্লাসের বিল্ডিং ছাড়া এটা হয় না, আপনি ক্লায়েন্টকে নিয়ে অন্য একটা মানে ক্লায়েন্ট তো অনেক বড় লোক, আপনি ক্লায়েন্টকে নিয়ে চলে গেলেন হচ্ছে গিয়ে এরকম যেখানে আর্কিটেকচার অন্যভাবে হয়েছে, তার ইমাজিনেশনটাকে পাল্টাই দিলেন আপনি, মানে যে হ্যাঁ ওই গ্লাসেরটাও ভালো কিন্তু দেখেন এই যে কনস্ট্যান্টলি কোয়েশ্চেন করা এবং ইমাজিনেশন আদারওয়াইজ, দিস ইজ পার্ট অফ দ্য ডিজাইন প্রসেস, লিসনিং টু দ্যাম বাট অলসো দে লিসেন টু ইউ। সো ডিজাইনের ডিটেলটা আসলে আপনি যদি এই লিসনিং প্রসেসে যাইতে পারেন, আপনার ডিজাইন এমনিতেই আপনি যখন কনসিয়াস হবেন যে আমি যেখানে গ্লাস একে পুরো বন্ধ করে দিচ্ছি তো গরম হয়ে যাবে, এসি দিতে হবে 50টা, it will come to you. So every moment you are aware of every decision and its consequences, and you are deciding pragmatically কিছু জিনিসে আপনি বুঝতেছেন যে মানে জাস্টিস হচ্ছে না, but you are aware of it and you are like, I'm sorry that I had to choose something that was not entirely right, but we can do better, maybe we'll try next time. তখনই অ্যাক্টিভিজমটা আসবে, কারণ আপনি তো গিলটি। আপনি বলবেন এখন এমনভাবে আমাদের ধরছে আমি গ্লাস বক্স ছাড়া করতে পারি নাই, তখন আপনি প্ল্যানার বন্ধুরা ডাকবেন, বলবেন যে দোস্ত দেখ এভাবে যদি আমরা শহরটা হয় তাহলে নষ্ট হয়ে যাবে, তাহলে চল আমরা একদিন মানববন্ধন করি, একদিন এটা করি। আবার সেই যে অনেকগুলো রোল একটা মানুষের ওই জায়গাটায় আমরা চলে আসি। অ্যাক্টিভিজমে আসবেন, কারণ আপনি চাবেন যে আচ্ছা এমপি থেকে বুঝে যদি মুসলিমকে মানে যে ইমামকে বুঝে যে ভাই আপনি একটু বলেন এইভাবে চেঞ্জ করেন। সোসাইটির বিভিন্ন জায়গায় আপনি যখন চেঞ্জটা চাবেন, কেন চাবেন? বিকজ ইউ ফিল গিলটি ফর ডুইং সামথিং রং। এটা আপনার কখন হবে? যখন এভরি সিঙ্গল থিং আপনি তাকায় আছেন যে এটা ডিসিশন নিলাম, এটা ঠিক হয়েছে। সো দ্যাট ইজ আই থিঙ্ক আ কনসিয়াস প্র্যাকটিস অফ ডিজাইন, দ্যাট এটা আর কি ওই রোমান্টিসাইজড আর্টিস্ট বসে আছে সুন্দর আঁকতেছে ছবি, ওই ডিজাইনের অনেক আগের স্টেজ আর কি। সো দ্যাট ফর মি ইজ জাস্টিস ইন আর্কিটেকচার। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সম্প্রতি বিপ্লবী ওসমান হাদির শাহাদাত আমাদের সবাইকে অনেক বেশি প্রভাবিত করেছে। আপনার ওনাকে নিয়ে একটা ফেসবুক লেখা আমি পড়ছিলাম আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, সেখানে আপনি ওসমান হাদি ইনিশিয়েটিভ ফর ইনসাফ এরকম একটা জিনিস লিখেছিলেন। এটার বিষয়ে একটু জানতে চাই যে আপনার পরিকল্পনাটা কি। এটা হচ্ছে যে রিসার্চার অ্যাঙ্গেল থেকে আসলে যদি আপনি আসেন, তখন রিসার্চারের হ্যাটটা তো এরকম যে নির্মোহভাবে একটা দেখার চেষ্টা, তাই তো? তো তখন আপনি যেমন ওসমান হাদি, যেহেতু উনি পার্টিকুলার ইনসাফের বাংলাদেশ কথাটা বারবার বলেছেন, আমার কাছে মানে উনার অনেক সময়ে অনেক রেটোরিক্যাল স্পিচ, ইয়েস নো, পজিটিভ, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ওইটার সাথে আমি আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড, বিকজ ওইটা হচ্ছে পার্টিকুলার। আমি ইন্টারেস্টেড ইন দ্য ভ্যালু। আমি যদি ফিলোসফিক্যাল ধরতে চাই যে আমার এখানে যদি ধরে নিচ্ছি যে উনি তো বাংলাদেশে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, সো মেবি হি রিপ্রেজেন্টস দ্য ওয়ে, যে ওনার কাছে মনে হচ্ছে ইনসাফের বাংলাদেশটা উনি এভাবে ইউজ করতেছে। মেবি মেজরিটি অনেকের কাছে এই ওয়ার্ডটা ইজি ওয়ে, কারণ আমরা তো ধরেন ন্যায্য বলতেছি, অনেকের কাছে হয়তো ন্যায্য ওয়ার্ডটা ডিফিকাল্ট বোঝা, যে ন্যায্য কি এরকম। তারা যদি ইনসাফ দিয়ে জাস্টিস বুঝে, আমার জন্য অ্যাজ এ রিসার্চার এটা ভেরি ইউজফুল। আচ্ছা তাহলে এই ইনসাফ উনি যে বলতেছেন এইটা। আরেকটা হচ্ছে যে উনি যেহেতু বারবার এই কথাটা বলতেছেন যে আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চাটা বাড়াতে হবে। বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানোর অর্থ কি? আপনি ক্রিটিক্যাল হবেন, আপনি একটা জিনিসকে এইভাবে দেখবেন ওইভাবে দেখবেন। উনার পয়েন্ট অফ ইনসাফ এটা আসলে কীরকম, এটার মধ্যে কি বিলং করে কি করে না। আই এম ইন্টারেস্টেড অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ থিওরিস্ট, যে ইনসাফটার ইনস অ্যান্ড আউটস কি। সো এইটা আমরা করার জন্যে, তো এটা আসলে নট বেসড অন হিম অ্যাজ এ পার্সন, ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ইনসাফ, যেখানে এইভাবে কথাটা হয়েছে সেটা এটা এই জন্য। এবং এখানে আপনি দেখবেন যে আমরা ইনিশিয়েটিভের আইডিয়াটার কথাটা হচ্ছে যে নট নেসেসারিলি ইটস অ্যাবাউট হিম, বাট ইনসাফ নিয়ে তো অনেকেই কথা বলছে, তাহলে ওই কথাগুলোকে আমরা কোথাও কালেক্টিভলি অ্যানালাইসিস করি। এটা কি আর্কাইভের মতো? হ্যাঁ, এটা এখন আর্কাইভের মতন পার্টিকুলারলি না, এটা ধর একটা বুঝতে চেষ্টা করার একটা প্রয়াস। এটার মেথোডোলজি কি ওইটা এখন আমি জানি না, বাট আমার মনে হয়েছে যে যেহেতু এই যে এত মানুষ নিশ্চয়ই কিছু একটাতে কানেক্ট করতে পারতেছে না, সবাই তো
চিনতেছেন, এমন না যে অনেক দিন ধরে ওনাকে চিনছে হঠাৎ মানে তারপরে মানে ইন কম্প্যারিজন টু হুম, ইন কম্প্যারিজন টু ধরেন অন্য মানুষ যাদের অন্য নেতা যারা অনেক লং লাইফ ধরে একটা, তার মানে নিশ্চয়ই দ্যার ইজ সামথিং দ্যাট হ্যাজ টাচড অবশ্যই মানুষের। এখন আমি ধরেন এইটা ফর মি ইটস লাইক একটা কোয়েরি, ফিলোসফিক্যাল কোয়েরি, যে এই ভূখণ্ডের এত মানুষের কেন টাচ করলো, কোন জিনিসটা, মানে এখানে যারা 10 লাখ আসছে তারা সবাই কোন জিনিসটাতে তাদের ইনসাফের জন্য এটা হয় না যে একটা ফ্রিকোয়েন্সি একটা জিনিস বারবার উঠে আসতেছে, ও ইনসাফের বাংলাদেশ, হোয়াট ইজ দ্যাট, এটাকে এক ধরনের ক্রিটিক্যাল ভাবে দেখতে পারার আমার মনে হয় কি যে উনি এটা থাকলে অ্যাপ্রিসিয়েট করতো। উনি বলতো যে আচ্ছা বলেন আপনি যদি এটার মধ্যে কোনো জিনিস বাদ যায় অথবা ভুল হয় দেখেন কথা বলি, আমি এসে বলতে পারি যে আপনার এটার মধ্যে না এই জিনিসটা, এটা তো আমার কাছে অনেক এক্সট্রিম মনে হয়, বললাম এটা তো হ্যাঁ। এই যে সততার ভিত্তিতে একটা ডিসকাশন, একটা রেসপেক্টের জায়গা রেখে একটা ডিসকাশনের জায়গা, মানে আপনি ইনসাফের কনসেপ্ট নিয়ে বেইনসাফি করতে পারবেন না, তাই না? কারণ আপনার কোর কনসেপ্টই তো হচ্ছে এরকম। এখন কি ইনসাফ নামে এটা বলছে আজকে ওকে পিটাবো, তাহলে তো বেইনসাফি হইলো, বুঝতেছেন? এটা তো একটা ইন্স্যুরেন্স পলিসি ইন দ্য কনসেপ্ট, যে এইটা নিয়ে কথা বলতে যায় যদি আমার নাই কথা বলতে পারি, অ্যাজ লং অ্যাজ আই গিভ দ্য ডিউ রেসপেক্ট, যে আমি তো এটা ডিসরেসপেক্টের জন্য বলছি না, আমার মনে হয় এই কনসেপ্টটা এভাবেও চিন্তা করা যেতে পারে। অথবা এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল লেভেলে। আরেকটা হচ্ছে যে আসলে আমরা এই কনসেপ্টটা ইনসাইড বাংলাদেশ বানাবো কেমনে? ওই যে কুড়িগ্রামের সদর উপজেলার যে মহিলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে, সে যে 5টা দালালের খপ্পরে পড়ে যেটা 50 টাকা করার কথা, সে যে 5,000 টাকা তার খরচ হয়ে গেছে, এটা তো তার উপরে বেইনসাফি। ওইটাকে আপনি ঠিক করবেন? তার মানে মানুষের আসলে এটা এই ভ্যালুটা অ্যাবস্ট্রাক্ট বলে লাভ কি? ইনসাইড বাংলাদেশ আমি ক্লেম করলাম, তাতেই লাভ কি? আপনাকে সিস্টেম বের করতে হবে যে ছোট 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 যাপিত জীবনের, ওই যে জানলায় গ্রিল ধরে আছে ছেলেটা, অথবা স্ক্রলিং করতে করতে আঙুল ব্যথা হয়ে গেছে, এটা ওই বাচ্চাটার উপরে বেইনসাফি। আপনি এটা ঠিক করবেন কেমনে? এটা তো আপনার ডিসকাশনের জায়গা লাগবে। এক একজনের সেক্টর আলাদা, হেলথ সেক্টরে চিন্তা করবে, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে, হ্যাঁ অনেক প্রত্যেকের সেক্টরেই চিন্তা করবে যে আচ্ছা ইনসাফ কেমনে করবেন ভাই, আপনি মিডিয়াতে ইনসাফ কেমনে করবেন, কথা এগুলো সব ওপেন এন্ডেড। বাট আপনি যদি ডিসকাশনটা আপনার রিয়ালিটির সাথে না মিলান, এটা এত একটা ওই যে তখনই এটা হয়ে যাবে, এটা একটা চেতনা হয়ে যাবে, তখন এটা অ্যাবস্ট্রাক্ট এবং এটা একটা একজন ওনারশিপ নিয়ে নিবে যে এটা ঠিক হচ্ছে না, ডিকটেট করবে। আমি বলতেছি যে এটা এত ইনসাফের বিউটিটাই তো এটা, যে এটা ধরেন একটা গিফটের মতন, আপনি এটা পাইছেন, আপনারা এখন সবাই যদি এটা চান তাহলে সবাই চিন্তা করেন যে আচ্ছা আমার সেক্টরে আমি এটা কেমনে করব, আমি একটা স্কুলের টিচার, আমি কেমনে, এখন আমি জানি যে 45 মিনিটের ক্লাস আমি 30 মিনিট পড়ায় বের হয়ে যাই, এটাও তো একটা বেইনসাফি। আপনি বলবেন যে না আমি তো বেতনটা পাই পুরাটাই, হ্যাঁ। এখন এই লেভেলের কনভারসেশনে কিভাবে আপনি নামায় নিয়ে আসবেন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে, এইটার জন্য তো আপনার কনভারসেশন লাগবে। আচ্ছা ডাক্তাররা বলবে না এটা হচ্ছে না, সেই কনভারসেশনের জন্য একটা প্ল্যাটফর্ম লাগে, একটা ধরনের কথা বলার জায়গা তখন, এবং এটার মধ্যে কন্টেস্টেশন হবে। ডাক্তাররা বলবে যে এটা তো আমার সাথে বেইনসাফি যে আমার 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে ওখানে, নার্সরা বলবে আপনি যদি এটা না বসে থাকেন, কারণ এটা তো হিউম্যান রিলেশনের মতন জিনিস, তো এটা তো ধ্রুবভাবে কিভাবে হবে এটা ডিফিকাল্ট বের করা, যে কোথায় কে ঠিক করবে। ইনসাফেরটা তো আরো বেশি, ইটস নট পিওরলি লিগাল না, যে আপনি অনেক সময় এটা ল দিয়ে ধরতে পারবেন না, এটা মোর দ্যান লিগাল, অ্যাটলিস্ট আমার মনে হয়। এই জন্য এটা ব্যাপক, কারণ এটা যাপিত জীবনের কিভাবে এসে সিস্টেমটাকে রিডিজাইন করবেন প্রতিটা ক্ষেত্রে, এই কনভারসেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দ্যান অফকোর্স কারো কাছে উনি হিরো, কারো কাছে উনি হইতে পারে যে অনেক অযৌক্তিক কথা বলছে, এটাও হইতে পারে। আপনি সে যদি মাইনরিটি হয়, তার ওই যে বলছিল না যে আমার শত্রুর সাথে ইনসাফ করতে হবে, শত্রুর সাথে ইনসাফটা আসলে তো একটা ইহসান না, এরকম যে তার ইনসাফটা হবে এটাই যে সে তার কথা বলবে, আপনি এটা শুনলেন, আপনার গা জ্বলবে, কিন্তু তাও তো আপনি যে তাকে টাচ করতে পারতেছেন না, কারণ আপনি তাকে স্পেসটা দিচ্ছেন। এইরকম একটা জায়গা আসলে আমাদের কোথায়, যে ইনসান নিয়ে 2টা কথা বলবো, কারণ সবাই তো ভয় থাকে যে যদি এটা আমাকে কিভাবে ট্যাগ করবে, কিভাবে কি করবে। ওই যে ট্যাগিংটা হচ্ছে যে একটা মনোসেন্ট্রিক, আপনি একটা ছোট্ট একটা জিনিস দেখে পুরাটাকে জাজ করে ফেলতেছেন। এটা একটা ইন্টেলেকচুয়াল
মানে চুরি করার মতন না, যে আপনি তো পুরোটা দেখতেছেন না, তাতে আপনি একটা জিনিস দিয়ে ও এটা তো এটা তার মানে এটা তার মানে এটা, এইটার থেকে বের হইতে হলে আমাদের ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে ওই মনস্তাত্ত্বিক বিকাশটা দরকার। একটু হাম্বল হইতে হবে, humble হতে একটু পজড হইতে হবে, একটু স্লো হইতে হবে, যে আগে আমি একটা বলে ফেলতেছি একজনের উপরে, একটু লেট আস টেক ব্রিথ, লাইক লেট আস পজ, একটু থামি। নৌকা বাওয়ার সময় যে আপনি যে মাঝে মধ্যে নৌকা ছেড়ে দিচ্ছে মাঝে আস্তে, হ্যাঁ সে বুঝতেছে যে নৌকাটা স্রোতের ওই দিকে চলে যাচ্ছে, একটু পজ নিলাম, তারপরে আমি অ্যাসেস করলাম, তারপর আমি জানলাম। এই আমরা পজ একটা দাঁড়ায় থাকার একটু স্লোনেস, এটা আমরা পারতেছি না। এইটা কিভাবে আমরা করব সেটার জন্য একটা জায়গা দরকার। সো এইভাবেই চিন্তা, এটা এর চেয়ে বেশি কিছুই না এই মুহূর্তে। এটার জন্য অল দ্য বেস্ট। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হলো। তো শেষ প্রশ্নটা যদি এটা করি, মানে যেটা আমাদের মধ্যে হয়েছে, যে তরুণ প্রজন্মের মধ্যে, মানে 5ই আগস্টের আগে এবং পরে আমাদের কিন্তু তরুণদের মধ্যে এক ধরনের একটা চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে জেনারেলি বলা যায়। কারণ আগে এতটা সচেতনতা বা দেশ নিয়ে আসলে এতটা ভালোবাসা বা ভাবনা আবেগও আসলে কতটুকু ছিল সেটাও একটা প্রশ্নের জায়গা। তো এই যে উদ্যমী তরুণ প্রজন্ম, এখন এদের মধ্যে অনেকেই হচ্ছে নতুন আর্কিটেকচার পড়ে পাশ করছেন, বের হচ্ছেন, পেশা জীবনে যাচ্ছেন। তো তাদেরকে আপনার একজন মেন্টর হিসেবে তাদের প্রতি কি পরামর্শ থাকবে, যে শহরকে যদি আমরা নতুনভাবে চিন্তা করতে চাই, আমাদের শহরকে, তো তাদের প্রতি একটা যদি মেসেজ বা পরামর্শ আপনি দিতেন? তাদের প্রতি পরামর্শ হচ্ছে যে এরকম জিনিস করেন যেন আমি, মানে সবাই আপনার কাছে শিখতে আসে, আমি শিখতে আসি। আপনি মানে মানে আমার ওই যে এপিস্টেমিক কারেজ, যে এটা এক ধরনের, যে স্যারকে যদি এটা দেখাই তাহলে যেটা বেয়াদবি হবে, কারণ এটা তো আমরা তো কখনো, আমি তো এই জায়গাটা কিন্তু আমার যেমন অনেক বন্ধুরা আছে আর্কিটেকচার থেকে পড়েছে, ওরা কিন্তু খুবই মানে হতাশ এবং সবাই খুব কমপ্লেইন করে, মানে ওরা বলে যে পড়ো না, পড়িস না, এখানে আসিস না। এটা তো একটা ধরেন পার্টিকুলার ডিসিপ্লিনের কথা বলছেন। এটা অবশ্যই আমাদের স্থাপত্যটাকে, আপনি যদি এটা হচ্ছে এরকম, আপনি যদি এটাকে খুব ছোট করে দেখেন তাহলে এটা মার্কেটে খুব ছোট, যে আমরা শুধু অ্যাপার্টমেন্ট ডিজাইন করি অথবা 2টা হসপিটাল একটা পার্ক। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে একটা স্থপতি ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যে বসে আছে ওখানেও কাজ করতেছে, ও হচ্ছে গিয়ে কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করতেছে, ও মেবি নগর মানে এই যে ইভেন্ট, এই যে আপনি যে মানুষকে এঙ্গেজ করবেন, এই যে বাচ্চাদেরকে কমিউনিটি এঙ্গেজমেন্ট করবেন, ও হয়তো এঙ্গেজমেন্ট ডিজাইন করে, হয়তো একটা এক্সিবিশন ডিজাইন করছে। মানে আপনি যখন এটার ব্যাপ্তিটাকে অনেক ছড়ায় ফেলতে পারবেন, তখন এটা হচ্ছে ডাক্তারের মতন। এখন ডাক্তার যদি বলতো যে একজন ডাক্তার সব করবে, না, ডাক্তারের স্পেশালাইজেশন করে ফেলছে, অ্যানেস্থেসিয়া একজন দিবে, নিউরোসার্জারি একজন করবে। তো স্থাপত্য তাই, আপনি এক ধরনের অনেকেই আছে যারা ওইটা কাজ করবে, ওই ঘরানা করবে। কেউ আছে হসপিটাল ডিজাইন স্পেশালিস্ট, না, সে খুঁজে খুঁজে বাংলাদেশের কতগুলো ছোট ছোট হসপিটাল, সেগুলো ধরেন কথা যখনই আপনি চাবেন একদম পিওর জেনারেলিস্ট, তখনই তো কম্পিটিশনটা খুব স্টিফ, কারণ খুব কম মানুষ এত জেনারেলিস্ট হতে পারে। সো এই ধরনের আসলে আমাদের যে কারেন্ট মডেল, আমি সবসময় এটা ইউজ করি, এভাবে চিন্তা করেন, ডাক্তারদের চেম্বার হয়, লয়ারদের চেম্বার হয়, কিভাবে কাজ করে? আপনি একটা জমি কিনবেন, হ্যাঁ, লয়ারের সাথে যায়, অথবা জমির ঝামেলা হয়েছে, আপনি যাই প্রথমে কি করেন, একটা কনসালটেশন নেন, না, যে এই 500 টাকা 1 ঘন্টা, আধা ঘন্টা 500 টাকা দিয়ে, যে এটা কি আমার লাগবে না কোনটা। আমার সবসময় মনে হয় যে স্থপতিদের চেম্বার নাই কেন, ওর অফিসটা কেন একটা ওইখানে, ওর ওইখানে গেলে 5 কাঠা জমি এবং 50 লাখ টাকা নিয়ে যাইতে হবে ডিজাইন ফি, নাহলে ও কাজই করবে না। যদি স্থপতি এরকম হইতো যে ও মানুষের সাথে বসার একটা টাইম আছে, একজন মানুষ হয়তো একটা জমি কিনবে, জমি কেনার আগে স্থপতির সাথে যায় বসলো, যে ভাইয়া দেখেন, আমি যদি, উনি তখন বলবে যে আপনি এখানে জমিটা না কিনে পরের ব্লকে যে দেখেন এটাও খালি আছে, এখানে কর্নার প্লট, এটাতে কিনেন। কর্নার প্লট হইলে 2 দিক দিয়ে আলো ঢুকবে, আপনি তো দামটা হয়তো মাত্র 3 লাখ টাকা, ওইটা বেশি, কিন্তু এটার আপনার ওভারঅল বেনিফিট এরকম বেশি। আর 1 ঘন্টার কনসালটেশন, একটা সাইট অ্যানালাইসিস করলো, ও 500 টাকা দিল, চলে আসলো। স্থপতি মানে এটা হচ্ছে যে আপনি ওয়েস্টিন মডেল অথবা স্টার কাবাব মডেল। স্টার কাবাবের মার্জিন কম, ভলিউম বেশি। ওয়েস্টিনে হ্যাঁ মানুষ খুব অল্প, কিন্তু হ্যাঁ, আপনি এক ধরনের যদি এলিটিস্ট ভাবে চিন্তা করেন, তাইলে আপনি সবসময় খুব টেনশনে থাকবেন, কারণ এলিট কাজটা তো কম্পারেটিভলি কম, তখনই আপনাকে মানে বেইন সাফি করে কম্পিটিশন করতে হবে। কিন্তু আপনি যদি কাজটাকে ছড়ায় ফেলতে পারেন, যে হ্যাঁ আমার তো
এরকম কেন না যে আমার প্রত্যেক উপজেলায় একটা করে পোস্ট আছে, মানে রিসেন্ট আমি দেখলাম যে এরকম কিছু চেষ্টা হচ্ছে যে প্রত্যেক উপজেলায় একটা স্থপতির পোস্ট, তাই না? স্থাপত্য কি, মানুষ যে বাসায় থাকে এগুলো নিয়ে কথা বলা, এর চেয়ে বেশি কি? তো সব জায়গাতেই তো মানুষ থাকে, মানে আপনি সুতরাং একটা স্থপতির কাজ ওই জায়গাটাকে বেটার করা। সো এটা সরকারিভাবে হইতে পারে, যদি সিভিল সার্জন থাকে, যদি উপজেলা স্বাস্থ্য অফিসার থাকে, তো উপজেলা বিল্ডিংয়ের স্বাস্থ্য অফিসারও থাকতে পারে। এইভাবে একটু ইনোভেটিভভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা ওই স্থপতিকে একটা মানে মানসপটে যে একটা খুব বাইরের একটা, এটা নর্মাল লেভেলে আপনি এখন যদি জিজ্ঞেস করেন 95% মানুষ জানেই না আর্কিটেক্ট আসলে কি, কেন, কারণ সাধারণ মানুষের তো অ্যাক্সেসই নাই। সাধারণ মানুষ ও বিল্ডিং তো ভাই নিজেই করি, কারণ আমি বিল্ডিংয়ের জন্য আমার কাছে জমানোই আছে 30 লাখ টাকা, আমি এখন 10 লাখ টাকা আর্কিটেক্টকে দিব? ওই যে ইঞ্জিনিয়ার পারে ভাই যেমনে হবে এমনি করে ফেলেন। সুতরাং আপনি যদি ওই লেভেলে মানুষের সাথে গণমানুষের জন্য কাজ না করতে পারেন, তাহলে আপনি খুব এক্সক্লুসিভ থাকবেন, তখন আপনার শেয়ার অফ দ্য পাই ছোট, এবং তখন ওইটার জন্য হবে কামড়াকামড়ি বেশি, লিডিং টু ডিপ্রেশন, যেটা এবং লিডিং টু আনএথিক্যাল প্র্যাকটিসেস। এটার তো দরকার নাই। এক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? ওই যে আপনি স্প্রেডটাকে বড় করেন, আপনি বিভিন্ন অন্য মডেলিটি চিন্তা করেন, কালেকটিভলি আপনি চিন্তা করেন যে ডিজাইনারদের কাজ, আরবান ডিজাইনারদের কাজ কি কি যেটা হইতে পারে, সেটা ক্লায়েন্টের সোর্স আপনি বাড়াবেন কীভাবে, নেচার নিয়ে কাজ করেন, বাচ্চাদের নিয়ে কাজ করেন, বিভিন্ন অ্যাডিশনাল কাজগুলো যদি আপনি বাড়াইতে পারেন, আলটিমেটলি আপনাকে সোসাইটিতে ভ্যালু দিতে হবে। আপনার সাথে 5 মিনিট টাকা কেন আমি 100, ডাক্তারের সাথে কেন যাই আমি 500 টাকা দেই, কারণ ওষুধ ওকে ছাড়া আমি চিনতেছি না, ব্যাপারটা এরকম। তার মানে আপনি একটা জ্ঞান দিবেন সোসাইটিতে, যে সোসাইটি ওইটার জন্য আপনাকে টাকা দিতে চাবে। এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্টের এটা বুঝতে হবে যে অনেক সময় মানুষের এটা সে বুঝবে না। আমাদের দেশে আপনারা সবাই যখন গ্রামের বাড়ি যান, তখন আপনাদের সবচেয়ে বেশি ডিলে হয় কিসে? ছোট ছোট বাজারগুলায়, প্রত্যেকটা জায়গায়, ওইখানে ওইটুকু জায়গার ভিতরে সবাই দাঁড়া থেকে বাস থেকে নামে, টেম্পোগুলা ঠিক ওই যেখানে মোড়গুলাতে ঘন্টার পর ঘন্টা। যখন এই শহরগুলো হচ্ছে, তখন কারোর মাথায় আসে নাই যে এই ফিউচারে কিন্তু যায় মোড় এইটা হবে। কারণ আপনি একটা যদি ওখানে সরকারের থেকে স্থপতি থাকতো, ওরা যদি বলতো, মানে আমি না স্থপতিটা একটু ব্রড সেন্সে বলতেছি, স্থপতি, প্ল্যানার, আরবান ডিজাইনার, এটা বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশনাল, বিল্ট এনভায়রনমেন্টের কি যারা, তারা যদি থাকতো, সে এটা গাইড করতে পারতো। আপনাকে তো অন্যভাবে চিন্তা করতে পারতে হবে যে আমার যে ভৌত স্পেস যেভাবে ডেভেলপ করছে, এটাকে আমার টেক কেয়ার করতে হয়, আমার তো মানে স্টুয়ার্ড লাগে, আমার কেয়ারার লাগে, লালন করতে হয়, লালন কে করবে? সো এই আপনি যদি ওই ডিজাইনার, মানে খুব হাইফাই ডিজাইনার থেকে সহজ চিন্তা করতে পারেন, যে কুষ্টিয়া ইউনিভার্সিটি, কুষ্টিয়াতে একজন পড়াশোনা করছে, ও কুষ্টিয়া শহরেই মানে ও স্টুয়ার্ড, ও এটারই টেক কেয়ার করতেছে, ও এটাকেই চেষ্টা করতেছে শহরের মধ্যে, এইটা তো আপনি ওর জবটা ক্রিয়েট করতে হবে। সো এটা সরকারেরও দায়িত্ব, এটা যারা কালেকটিভলি তাদের দায়িত্ব, মানুষের নিজেদের চিন্তার জায়গা থেকে বের হওয়ার দায়িত্ব। সো এটাই এগেন কালেকটিভ রেসপন্সিবিলিটি। অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলেছি এবং অনেক ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসেছে। আশা করি এটা আমাদের দর্শকদের জন্য চিন্তা উদ্রেক করার মতো একটা বিষয় হবে। তো দর্শক, ইনসাফ থেকে এহসানের শহর এবং পরবর্তীতে বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ সো মাচ।